আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি। আবারও আমরা একটা বিরতি নিয়েছি আমাদের নামাজের কারণে, তো আবার একটু সবাই জয়েন করে ফেলো, ঠিক আছে? আমরা ক্লাসটা একটু শেয়ার করে দিচ্ছি এবং তোমরা একটু শেয়ার করে দাও। আমরা এখন পড়বো বাজার চাপের গুরুত্বপূর্ণ অংশটা, অর্থাৎ আমরা এখন চিত্র আঁকার চেষ্টা করবো এবং আমরা এগুলো বোঝার চেষ্টা করবো। ওকে, তো সবাই একটু দ্রুত জয়েন করে ফেলো, ঠিক আছে? সবাই একটু তাড়াতাড়ি চলে আসো, সবাই একটু দ্রুত জয়েন করবা। আমরা পূর্ণবোধের বাজারের ক্ষেত্রে 3 ধরনের চিত্র যে থাকে স্বল্পকালে সেটা আমরা দেখবো, ঠিক আছে? সবাই একটু তাড়াতাড়ি চলে আসো। নিজু আছে, সালাম দিয়েছে, ওয়ালাইকুম সালাম। মৌ আছে, মৌ সালাম দিয়েছে, ওয়ালাইকুম সালাম। ঋতু আছে, সালাম দিয়েছে। মৌ আছে, অনুভূতির ছোঁয়া আছে। ওকে, সবাই একটু দ্রুত করে জয়েন করে ফেলো, ঠিক আছে? আমরা পড়বো এখন যেটা, সেটা হচ্ছে পূর্ণপদের বাজারের ক্ষেত্রে স্বল্পকাল অ্যাকটিভ ফার্মের ভারসাম্য, এটা আমরা দেখবো, ঠিক আছে? সবাই চলে এসেছো? সবাই চলে এসো দ্রুত দ্রুত। যারা যুক্ত হবে তাদের একটু শেয়ার মেনশন করে দাও, ঠিক আছে? ইকোনমিক্স নিয়ে কোনো টেনশন করতে হবে না, জাস্ট আমার সাথে ক্লাসটা করবা, হ্যাঁ? আর কোনো টেনশন নেই, জাস্ট ক্লাসটা করতে হবে, একটুকুই তোমার টেনশন, ঠিক আছে? একটু করতে পারলে হবে, একটু কষ্ট করে। ক্লাস কতক্ষণ চলবে? এই যে চ্যাপ্টার আজকে শেষ করবো আর কি, কালকে আমাদের চ্যাপ্টার 2 এর উপর ক্লাস হবে। সেকেন্ড পেপার চ্যাপ্টার 2 এর উপর ক্লাস হবে, ঠিক আছে? ফার্স্ট পেপার চ্যাপ্টার 2 এর উপর ক্লাস হবে, নেক্সট ক্লাস আগামী কালকে হবে, আজকে না সেটা। তো আমরা একটু সবাই শেয়ার করে দিই, ঠিক আছে? সবাই একটু শেয়ার করে দাও, যারা আছো যুক্ত আছো সবাই একটু ক্লাসে শেয়ার করে দিও। এই একটাই কথা বলি, শুধু ক্লাসটি একটু শেয়ার করে দাও, আর কোনো আবদার নেই, ঠিক আছে? জাস্ট একটাই তোমাদের কাছে চাও পাওয়ার। সঞ্জিদা আছে, সালাম দিয়েছে, ওয়ালাইকুম সালাম। মো আছে, ভাইয়া, ওকে ভাইয়া, আচ্ছা। ও সাউন্ড একটু সমস্যা হচ্ছে না? এখন একটু দেখো তো সাউন্ড ঠিক আছে? ওকে, আশা করি দেখো তো সাউন্ড ঠিক আছে কিনা। এখন সবাই একটু চেক করো, একটু চেক করে দেখো এখন ঠিক আছে? এখন চেক করে দেখো এখন সাউন্ড এখন ঠিক আছে? আমরা একটু সবাই একটু শেয়ার করে দিব, ঠিক আছে? 150 জন আসছে, সবাই একটু শেয়ার করে 150টা শেয়ার আমি দেখতে চাই এখনই। আমরা একটু সবাই একটু শেয়ার করে। ওকে, সবাই চলে আসছে, আশা করি এখন ঠিক আছে সাউন্ড। সো আমরা এখন যেটা করবো সেটা হচ্ছে আমরা পূর্ণপদের বাজার ক্ষেত্রে স্বল্পকাল অ্যাকটিভ ফার্মের ভারসাম্য আমরা দেখবো। তোমরা শেয়ার করতে থাকো, আমি পড়ানো শুরু করি। দেখো, আমরা এখানে বলছি 3টা টপিক, মানে 3টা হেডিং আমাদের মনে রাখতে হবে, কেমন? এই 3টা হেডিং একটু দেখো। হেডিংগুলো হচ্ছে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে অ্যাকটিভ ফার্মের স্বল্পকালীন ভারসাম্য। হ্যাঁ, পূর্ণপদের বাজার ক্ষেত্রে অ্যাকটিভ ফার্মের স্বল্পকালীন ভারসাম্য, এটা আমাদেরকে একটু মনে রাখতে হবে, ঠিক আছে? পূর্ণপদের বাজার ক্ষেত্রে স্বল্পকালীন ভারসাম্য কিভাবে হয়ে থাকে, এখানে আমরা 3টা চিত্র করব। এবং এক পূর্ণপদের বাজারের ক্ষেত্রে দীর্ঘকালীন ভারসাম্যের ক্ষেত্রে এটা যদিও পরীক্ষা আসে না দীর্ঘকালটা, এখানে একটা চিত্র বলতে এখানে এটা একটা এখানে ইউজ করবো আর কি।
আর একচেটিয়া বাজারের ক্ষেত্রে স্বল্পকালে এখানে 3টা চিত্র, আর একচেটিয়া বাজারের ক্ষেত্রে দীর্ঘকালে, এটাও পরীক্ষা আসে না, তবে এখানে ওই 3টার একটা চিত্র। মূলত এখানে 6টা চিত্র, এখানে 3টা, এখানে 3টা, এই যে 6টা চিত্র, এই 6টা চিত্র তুমি যদি ভালো করে বুঝো তাহলে এই চ্যাপ্টার তোমার জন্য একদম পানি ভাত, ঠিক আছে? সো পান্তা ভাত হয়ে যাবে। আমরা দেখি, চলো আমরা এখন দেখবো, সেটা হচ্ছে আমরা প্রথমটা নিয়ে আলোচনা শুরু করতেছি। সো আমরা পূর্ণবোধের বাজার ক্ষেত্রে একটি ফার্মের স্বল্পকালীন ভারসাম্য দেখবো। মনে রাখবা, পূর্ণবোধের বাজারে স্বল্পকালে একটি ফার্ম 3 ভাবে ভারসাম্য অর্জন করতে পারে। পূর্ণবোধের বাজারে স্বল্পকালে একটি ফার্ম 3 ভাবে ভারসাম্য অর্জন করতে পারে। 1, অস্বাভাবিক মুনাফা সহ ভারসাম্য, যেখানে মুনাফার পরিমাণটা ধনাত্মক বের হয়, সেটাকে আমরা বলি অস্বাভাবিক মুনাফা সহ ভারসাম্য। 2 নম্বর হচ্ছে স্বাভাবিক মুনাফা সহ ভারসাম্য, যেখানে মুনাফার পরিমাণটা 0 বের হয়, 0 বের হয়। আর হচ্ছে ক্ষতি স্বীকার করে ভারসাম্য, যেখানে মুনাফার পরিমাণটা কি হয়, ঋণাত্মক বের হয়। ওকে, তাহলে এই 3 ধরনের ভারসাম্য, মানে 3টা চিত্র আমরা করব। চলো আমরা শুরু করি। পূর্ণবোধের বাজারের ক্ষেত্রে একটি ফার্মের স্বল্পকালীন ভারসাম্য আমরা দেখব। তো এখানে যদিও তোমাদের চিত্রগুলো আঁকা আছে, কিন্তু আমি তোমাদেরকে চিত্রটা এঁকে দিব। এই যে চিত্র, এখানে 3টা চিত্র আছে, এগুলো তোমাদেরকে এঁকে দিব, কারণ এগুলো আঁকতে পারাটাই হচ্ছে মেন, ঠিক আছে? তো আমরা পূর্ণবোধের বাজার ক্ষেত্রে স্বল্পকালীন যে ভারসাম্যের 3টা চিত্র, ওই 3টা চিত্র এখন আমি আঁকার চেষ্টা করছি। চলো আমরা দেখি, ওই 3টা চিত্র আমরা অঙ্কন করব। ওকে ওকে, চলো আমরা এখানে 3টা চিত্র আঁকবো। পূর্ণবোধের বাজারে স্বল্পকালে একটি ফার্ম ভারসাম্য, আমি একটু লিখে নিচ্ছি। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে স্বল্পকালে একটি ফার্মে 3 ধরনের ভারসাম্য। এটা হচ্ছে 1 নাম্বার টপিক পড়তেছি আমরা, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে। আমার সাথে একটু আঁকবা তোমরা। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে একটি ফার্মের স্বল্পকালীন ভারসাম্য। আমরা পূর্ণবোধের বাজারে স্বল্পকালে একটি ফার্মের ভারসাম্য, একটি ফার্মের স্বল্পকালীন ভারসাম্য আমরা দেখব। পূর্ণবোধের বাজারে একটি ফার্মের স্বল্পকালীন ভারসাম্য 3 ভাবে হয়। তো আমরা এখানে 3টা চিত্র আঁকবো। এখানে হচ্ছে, এখানে আমরা একটা চিত্র আঁকবো, ঠিক আছে? আমরা এখানে 3টা চিত্র আঁকবো মূলত। সো আমি একটু দেখা দিচ্ছি, এখানে আমরা একটা চিত্র আঁকবো, এখানে আমরা একটা চিত্র আঁকবো, দেখো। তাহলে আমরা এখানে 3টা চিত্র আঁকবো। পূর্ণবোধের বাজার ক্ষেত্রে স্বল্পকালে 3টা চিত্র হইতে পারে। সেখানে হচ্ছে মূলবিন্দু 0, 0, 0 দিলাম। আর এই পাশে থাকবে উৎপাদনের পরিমাণ, ভূমি অক্ষে উৎপাদনের পরিমাণ, কোয়ান্টিটি ভূমি অক্ষে। আর উপরে থাকবে পি, AR, MR, AC, MC। আমার মতো করে ফেলে সবাই। পি, AR, আমার মতো পাশাপাশি করবা চিত্র, হ্যাঁ, একটা নিচে একটা না, পাশাপাশি করে 3টা চিত্র আঁকবা। এক দরকার হলে তোমার খাতার মধ্যে জায়গা না থাকলে সমস্যা নেই, তোমরা ছোট করে আঁকো, সমস্যা নেই, তবে পাশাপাশি করবা। পি, AR, MR, AC, MC। এখানেও সেম, পি, AR, MR, AC, MC। ওকে, আমরা এখানে 3টা, উপরের দিকে পি, AR, MR, AC, MC হবে, আর নিচের দিকে হবে উৎপাদনের পরিমাণ। তো পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের ক্ষেত্রে, হ্যাঁ, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের ক্ষেত্রে আমি যদি বলি পি সমান AR সমান MR, মানে পি, AR এবং MR রেখা দেখতে কেমন হয়, তোমাদেরকে একটু আগে আমি পড়াইছিলাম যে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের ক্ষেত্রে, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের ক্ষেত্রে আমাদের, পূর্ণ বাজারের ক্ষেত্রে আমাদের এটা যদি হয়, এটা যদি হয়, এটা আমাদের কি হবে? পূর্ণ বাজারের ক্ষেত্রে এটাকে আমরা বলবো পি সমান AR সমান MR রেখা, হ্যাঁ, অর্থাৎ এটা হবে ভূমি অক্ষের সমান্তরাল। পি সমান AR সমান MR রেখা কি হবে? ভূমি অক্ষের সমান্তরাল হবে। এটার নাম দিব আমরা, এটার নাম আমরা কি দিব? পি সমান AR সমান কি লিখবো? MR। এটা হচ্ছে পি সমান AR সমান MR রেখা, তাই না? পি সমান আমরা লিখবো পি সমান AR সমান হচ্ছে MR রেখা। এটা হচ্ছে পূর্ণবোধের বাজারের ক্ষেত্রে পি সমান AR সমান MR রেখা হয়ে থাকে ভূমি অক্ষের সমান্তরাল। এটা কোথায় পড়েছি? এটা আমরা বলতেছি যে পূর্ণবোধের বাজারের ক্ষেত্রে, পূর্ণবোধের বাজারে একটি ফার্মের কি
যেহেতু পূর্ণবর্জ্য বাজার সেক্ষেত্রে পি সমান এ সমান এমআর হয়ে থাকে। সো এটা পি এ আর বা এমআর হয়ে গেল। এখন আমরা এমসি রেখা আঁকবো। কি রেখা আঁকবো আমরা এখন? এমসি রেখা আঁকবো। চলো এখন আমরা এমসি রেখাটা এঁকে ফেলি। এমসি রেখাটা দেখতে কেমন হয়? এমসি রেখাটা হচ্ছে এমআর এবং এমসি লাগে আমাদের ভারসাম্য হওয়ার জন্য। আমরা এখানে একটা এমসি রেখা আঁকতেছি। আমরা জানি এমসি রেখা হয় ইউ আঁকতেছি, এখানে আমরা এভাবে করবো, এভাবে করে একটা রেখা আঁকবা, এটাকে বলবা এমসি রেখা। হ্যাঁ, তাহলে এইভাবে করে আমার মতো করে করো, এটা হচ্ছে এমসি রেখা, এটা হচ্ছে এমসি রেখা। ঠিক আছে, তাহলে আলহামদুলিল্লাহ, তাহলে আমরা পি এ আর এমআর রেখা পেয়েছি, এমসি রেখা আমরা পেয়ে গিয়েছি। তা আমরা জানি ভারসাম্য শর্ত কোনটা? তোমরা ভারসাম্য শর্ত পড়ছো না একটু আগে? নামাজের আগে আমরা পড়ছি ভারসাম্য শর্ত হচ্ছে এমআর এবং এমসি যেখানে সমান হয় এবং যেখানে এমসি রেখা এমআরকে নিচের উপর দিকে যায়, তার মানে এটা হচ্ছে আমাদের ভারসাম্য বিন্দু, এটাকে আমরা বলছি ই বিন্দু, ইকুইলিব্রিয়াম পয়েন্ট। তাহলে এটা হচ্ছে আমাদের ভারসাম্য বিন্দু, এটা হচ্ছে আমাদের কি বিন্দু? ভারসাম্য বিন্দু আমরা পেয়ে গিয়েছি, ভারসাম্য বিন্দু আমরা পেয়ে গিয়েছি। তা আমি যদি বলি ভারসাম্য অবস্থায়, ভারসাম্য তো হয়েছে, এই ভারসাম্য অবস্থায় উৎপাদন করেছে কয়টা জিনিস বা কয়টা জিনিস আমরা উৎপাদন করছি? ভারসাম্য অবস্থায় উৎপাদনের পরিমাণ কত? আচ্ছা হচ্ছে এখান থেকে নিচের দিকে আসলে আমরা উৎপাদনের পরিমাণ পাবো, সেটা মনে করো যে এখানে আমি দিলাম 10। ঠিক আছে, আর এই পাশে যদি এই পাশে আসি আমরা পাবো পি এ আর এবং এমআর এর মান, এই যে এই রেখা বরাবর, এবং এমসির মানও আমরা পেয়ে যাবো। সেই মানটা হচ্ছে এই বি ই বিন্দুতে আমরা পি এ আর এবং এমআর এমসি সবগুলোর মান হচ্ছে এই পাশে আসলে পাবো, সেই মানটা হচ্ছে মনে করো 10 আমরা লিখেছি। ওকে, তাহলে আমাদের ভারসাম্য হয়েছে এই বিন্দুতে, যেখানে আমাদের ভারসাম্য উৎপাদনের পরিমাণ হচ্ছে আমাদের 10 এবং পি এ আর এমআর এমসি সবগুলো মান হচ্ছে ভারসাম্য অবস্থায়, সেটা এখানে আমরা 10 বসালাম। এখানে উৎপাদনের পরিমাণ 10, আমরা সমস্যায় পি এ আর এমআর এমসি এগুলোর পরিমাণ হচ্ছে 10, এগুলো আমরা বসিয়ে দিয়েছি। ওকে, আমরা কি বুঝতেছি? আমি একটু অসুস্থ হইলেও তোমাদের জন্য তো ক্লাস নিতে হবে। হ্যাঁ, ক্লাস তো করতে পারবো না যেহেতু তোমাদের পরীক্ষা। তোমরা একটু শেয়ার মেনশন করে দিও, ঠিক আছে? তাহলে আমরা ভারসাম্য বিন্দু পেয়ে গেছি এই বিন্দু, যেখানে ভারসাম্য পরিমাণ হচ্ছে মানে ভারসাম্য উৎপাদন করছে 10টা, আর পি এ আর এবং এমআর এর মান এই যে লাল রেখাটা এই বিন্দুতে, আর এমসির মানও সেম, সেটা হচ্ছে 10। ওকে, তো ভারসাম্য তো হয়েছে, এখন ভারসাম্যটা কিভাবে হয়েছে সেই জিনিসটা জানার জন্য আমাদের এসির প্রয়োজন হয়, এসি রেখার প্রয়োজন হয় আর কি। ঠিক আছে, আমরা এখানে কাজ করি, এটার ম্যাথটা করার জন্য আমরা একটু জায়গা ভাগ করে নিই। এখানে আমরা এটার ম্যাথ করবো, আরটা পেন নি সেটা ভালো হবে। এই অঞ্চলের মধ্যে আমরা কি করবো? আমরা এটা ম্যাথ করবো। এই অঞ্চলের মধ্যে হচ্ছে আমরা এই চিত্রে ম্যাথ করবো, আর এই অঞ্চলের মধ্যে এই চিত্রে ম্যাথ করবো। নামগুলো একটু লিখে ফেলি আমরা, এই যে আমাদের ইয়াগুলো চিত্রের নামগুলো একটু লিখে ফেলি। চলো, নামগুলো হচ্ছে আমাদের, এটাকে আমরা বলবো, এটা এই চিত্র, এখানে যে চিত্র আঁকবো এটাকে আমরা হচ্ছে অস্বাভাবিক মুনাফা সহ যে চিত্র সেটা আঁকবো, অস্বাভাবিক মুনাফা সহ ভারসাম্য। এখানে আমরা করবো স্বাভাবিক মুনাফা সহ ভারসাম্য, সেই ম্যাথ আমরা এখানে করবো। এখানে করবো ক্ষতি স্বীকার করে, যেটা আছে সেটা ক্ষতি স্বীকার করে ভারসাম্য। তাহলে আমরা এখানে তিনটা ম্যাথ করবো আমরা, একটা হচ্ছে অস্বাভাবিক, স্বাভাবিক এবং ক্ষতি স্বীকার করে। ঠিক আছে, তো প্রথমে যে চিত্র আঁকবো এই চিত্রের ক্ষেত্রে আমরা অস্বাভাবিক মুনাফা করবো। সো সেজন্য এখানে যে আসলে এই সি রেখার উপর ডিপেন্ড করে যে ফার্মটা উৎপাদন চালিয়ে যাবে, সরি ফার্মটা অস্বাভাবিক মুনাফা করবে, স্বাভাবিক মুনাফা ক্ষতি স্বীকার করবে, সেটা ডিপেন্ড করে এই সি রেখার উপর। হ্যাঁ, তো আমরা এখানে প্রথমে আঁকবো, অন্যগুলোতে কেউ হাত দিবে না, শুধু প্রথম চিত্রের মধ্যে আঁকবা। এখানে যদি প্রথম চিত্রে এই সি রেখা আঁকো, এই সির উপর ডিপেন্ড করবে কীভাবে ভারসাম্য করবে সেটা। তো এই সি রেখাটা মনে রাখবা, এই এ আর এর নিচে রাখবা। তাহলে এ আর হচ্ছে এই বিন্দুতে, এই যে লাল রেখাটা হচ্ছে এ আর রেখা, এটা নিচে রাখতে হবে আমাদের ভারসাম্য অবস্থায় এই সির মান, তখন আমাদের অস্বাভাবিক মুনাফা হবে, অর্থাৎ আয়ের তুলনায় ব্যয় তখন কম হবে। ঠিক আছে, আয়ের তুলনায় আয় বেশি হবে, ব্যয় কম হবে আর কি, যদি আমাদের এসিটা এই এ আর এর নিচে রাখতে পারি। তাহলে কেমন করবো? আমাদের এসি রেখাটা এখান থেকে শুরু করবো, মনে করো এসিটা এখান থেকে শুরু করে নিচে যাবে 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 যাবে, এই যে এমসি বরাবর এসে আর নিচে যাবে না, কোন দিকে যাবে? এখন উপরে যাওয়া শুরু করবে। এটা হচ্ছে আমাদের এসি রেখা। তাহলে আমি কি বলছি বলো, আবার একটু মনে রাখবা, এটা কেন করছি? এসি রেখাটা প্রথমে নিচে নামবে, এই যে এমসি রেখা বরাবর এসে তারপর উপরের দিকে যাবে। কেন? কারণ ওই যে আমরা একটু আগে, এগুলো করিও না, জাস্ট আমরা দেখাচ্ছি, ওই যে আমরা একটু আগে বলছি এটা যদি হয় আমাদের এসি রেখা, হ্যাঁ
এটা যদি হয় আমাদের এসি রেখা, এমসি রেখা দেখতে কেমন হয়? হ্যাঁ, আমরা জানি এসি সর্বনিম্ন বিন্দুতে এমসি নিচ থেকে হেড করে উপরের দিকে যায়, তাই না? এটা আমরা পড়ছি কোথায়? একটু আগে আমি ওটাকে দেখাইছিলাম। তো ওই শর্তটা এখানেও ফিল আপ হইতে হবে যে এসি সর্বনিম্ন বিন্দুতে এমসি যেন নিচ থেকে হেড করে উপর দিকে গেছে এমন মনে হয়। তো যেহেতু আমাদের চিত্রের সুবিধাতে আগে এমসি আঁকতে হচ্ছিল ভারসাম্যের জন্য, তো এসি পর আঁকতেছি, আমাদের এখন চালাকি করতে হবে। যেহেতু আমরা এসি পর আঁকতেছি, এমসি আগে আঁকতেছি, তো যেহেতু আমাদের এমসি আগে হয়ে যাচ্ছে, এই যে এমসি আমরা আগে এঁকে ফেলছি, এখন আমরা যদি এসি আঁকতে যাই তখন আমাদেরকে একটু চালাক হইতে হবে। সেই চালাকটাকেই আমরা এখন যেটা করতে পারি, এমসি যেহেতু আগে এঁকে ফেলছি, এসি আঁকার সময় এসিটা প্রথমে নিচে নামবে, এই এমসি বরাবর এসে উপরের দিকে চলে যাবে। তাহলে ওই জিনিসটাই মনে হবে যে এসি সর্বনিম্ন বিন্দুতে এমসি নিচে থেকে উপর দিকে গেছে, অর্থাৎ এই এসি সর্বনিম্ন বিন্দুতে এমসি নিচে থেকে উপর দিকে গেছে, এই শর্তটা ফিল আপ হইতে হবে। সেটার জন্য আমাদের এখানে এসি আঁকার সময় এসিটা প্রথমে নিচে নামবে, এমসি বরাবর এসে দেন উপরের দিকে চলে যাবে, মানে একটু পর্যন্ত নিচে আসবে, তারপর উপরের দিকে যাবে আর কি, ঠিক আছে? ওকে ফাইন। এখন দেখো এরপরে কি হয়। তাহলে আমরা এসি এমসি কেমন হচ্ছে সেটা আমরা লিখলাম। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে, আমি যদি বলি এই যে এখন এসিটা আমরা এঁকেছি, সেই এসিটা ভারসাম্য অবস্থায় এই বিন্দু কিন্তু না, এসি এমসি সেটা সেই বিন্দু কিন্তু না। আমি বলতে চাচ্ছি এই যে ভারসাম্য অবস্থায় যে সাদা রেখাটা আছে, এই এসি এই ভারসাম্য অবস্থায় সেই মানটা কত? তাহলে এখানে একটা বিন্দু পাচ্ছি আমরা, এই মানটা আমাকে এখানে এই দিলাম বি বিন্দু। এই বিন্দু থেকে আমি যদি এই পাশে আসি, এই বিন্দু কিন্তু না, এই যে এসি এবং এমসি যেখানে আছে সেখানে কিন্তু না। এই যে সাদা রেখাটাকে যেটা ভারসাম্য অবস্থায় এসির মান কত, তাহলে এই বিন্দুটাকে আমরা এখানে আছে সেটা মান করে 8 দিলাম আমি। হ্যাঁ, তাহলে আমাদের উৎপাদনের পরিমাণ হচ্ছে 10টা, এবং সে অবস্থায় অ্যাভারেজ রেভিনিউ হচ্ছে 10, এই যে অ্যাভারেজ রেভিনিউ হচ্ছে 10, আর অ্যাভারেজ কস্ট হচ্ছে ভারসাম্য অবস্থায় বি বিন্দুতে 8। তাহলে এখানে আমরা মুনাফা বের করে দেখাবো, পরীক্ষায় এই চিত্র দেওয়া থাকবে। হ্যাঁ, পরীক্ষায় এই চিত্র দিয়ে বলবে যে মুনাফা নির্ণয় করো, পরীক্ষায় এই চিত্র দিয়ে বলবে তোমাকে মুনাফা নির্ণয় করো তুমি। হ্যাঁ, তাহলে কেমনে করবা দেখো, এই চিত্রের মধ্যে আমরা মুনাফাটা কিভাবে নির্ণয় করব। তো আমরা মুনাফা বের করার জন্য তোমাদের মনে রাখতে হবে, 3টা সূত্র মনে রাখতে হবে। একটা হচ্ছে মোট আয়ের সূত্র, আমরা প্রথমে লিখব মোট আয়, যেটাকে আমরা বলি টোটাল, হ্যাঁ, টোটাল রেভিনিউ, টিআর বলা হয়। মোট আয়, টোটাল রেভিনিউ বা টিআর, ঠিক আছে? মোট আয় আমরা লিখব। আর মোট আয় মানে কি, এটার সূত্র তোমাদের মনে রাখতে হবে কিউ ইন্টু এআর, এটা হচ্ছে মোট আয়ের সূত্র। আর একটা সূত্র হচ্ছে মোট ব্যয় সূত্র, এটাও তোমাদের মনে রাখতে হবে। মোট ব্যয় সেটা হচ্ছে যেটাকে আমরা বলি টোটাল কস্ট, টিসি। হ্যাঁ, মোট ব্যয়কে আমরা কি বলে থাকি? মোট ব্যয়কে আমরা বলি টোটাল কস্ট বা টিসি বলে থাকি। এটা হচ্ছে আমাদের টিসি। টি সমান হচ্ছে কিউ ইন্টু এসি, এটা হচ্ছে আমাদের সূত্র। আরটা হচ্ছে এখানে মুনাফার সূত্র লিখতে হবে। মুনাফা, আমরা মুনাফা নির্ণয় করতেছি না, মুনাফা সূত্র হচ্ছে টোটাল রেভিনিউ মাইনাস টোটাল কস্ট, এটা হচ্ছে আমাদের মুনাফা। এই 3টা সূত্র তোমাদেরকে অবশ্যই মুখস্থ রাখতে হবে। এই 3টা সূত্র তুমি যদি মুখস্থ রাখতে না পারো তাহলে তোমার জন্য এই চ্যাপ্টার আসা নাই, ঠিক আছে? তাহলে এই 3টা সূত্র তুমি মুখস্থ করো দ্রুত। একটা হচ্ছে মোট আয়ের সূত্র কিউ ইন্টু এআর, মোট ব্যয় হচ্ছে কিউ ইন্টু এসি, আর মুনাফা হচ্ছে টিআর মাইনাস টিসি। জাস্ট এইটুকু একটু কষ্ট করে মুখস্থ করো। এই 3টে সূত্র একটু মুখস্থ করতে হবে, নাহলে তুমি এই চ্যাপ্টার তোমার জন্য আসে নাই। আগে চিত্র আঁকবো নাকি আগে মান দিয়ে চিত্র? মান দিয়ে চিত্র মানে বুঝি নাই তোমার কথা। মান তো দেওয়া থাকবে পরীক্ষায়। হ্যাঁ, তাহলে হয়েছে মুখস্থ। তাহলে মোটা হচ্ছে কিউ ইন্টু এয়ার, কিউ মানে কোয়ান্টিটি, এর মানে হচ্ছে অ্যাভারেজ রেভিনিউ। একটাতে আমি কত টাকা পাচ্ছি আমার আয়, এবং আমি কয়টা বিক্রি করতেছি সেটা হচ্ছে আমাদের, বা উৎপাদন করতেছি সেটা হচ্ছে আমাদের মোট আয়। আর মোট ব্যয় হচ্ছে আমি একটার জন্য কত ব্যয় করতেছি এবং আমি কয়টা উৎপাদন করতেছি সেটা হচ্ছে মোট ব্যয়। আর মুনাফা হচ্ছে আয় থেকে ব্যয় বাদ দিলে। তাহলে আয় এক জিনিস, মুনাফা কিন্তু অন্য জিনিস। আয় মানে হচ্ছে শুধু কত টাকা বিক্রি করছি সেটা, আর মুনাফা মানে হচ্ছে ওইটার আয় থেকে আবার ব্যয় যতটুকু করছি সেটা বাদ দিতে হবে, সেটা হচ্ছে মুনাফা। তাহলে আমি যদি বলি মোট আয়, এটার সূত্র কি? টিআর এর সূত্র কি? কিউ ইন্টু এআর। হ্যাঁ, তাহলে আমরা এখানে আনসার বসাবো, চলো মান বসাই। আমি যদি বলি এই চিত্রের মধ্যে কোয়ান্টিটির পরিমাণ কত, এই চিত্রের মধ্যে ভারসাম্য অবস্থা উৎপাদন করছি 10টা, তাহলে এখানে আমি 10 বসা দিলাম। ভারসাম্য অবস্থা উৎপাদন করছি আমরা কয়টা? 10, তাহলে এখানে আমি 10 বসা দিলাম। 10 ইন্টু আমি যদি বলি অ্যাভারেজ রেভিনিউ কত, এই চিত্রের মধ্যে এই যে লাল রেখাটা এটা হচ্ছে অ্যাভারেজ রেভিনিউ রেখা, ভারসাম্য অবস্থায় সেই মানটা হচ্ছে 10, তাহলে আমি 10 লিখে দিলাম। তাহলে 10 10 100, এটা হচ্ছে আমাদের মোট আয়। আর মোট ব্যয় কি? কিউ ইন্টু এসি।
কিউ মানে কোয়ান্টিটি আর এসি মানে হচ্ছে অ্যাভারেজ কস্ট। কোয়ান্টিটি এখানে কত, এই ভারসাম্য অবস্থায় কোয়ান্টিটি আগের মতো সেম 10, এবং অ্যাভারেজ কস্ট কত এখানে, এই চিত্রের জন্য অ্যাভারেজ কস্ট হচ্ছে এই যে এসি রেখাটা, ভারসাম্য অবস্থায় এসি রেখাটা বি বিন্দুতে সেই মানটা হচ্ছে 8। ভারসাম্য অবস্থায় এই চিত্রের হচ্ছে এসিটা বি বিন্দুতে কত 8, তাহলে 8 আমরা বসিয়ে দিলাম এসির মান। তাহলে 8 × 8 তাহলে গুণ করে দিলে তাহলে আনসার হবে 8 × 10 = 80। তাহলে এটা হচ্ছে মোট আয় 100, মোট ব্যয় হচ্ছে 80। তাহলে মুনাফা কত, টিআর মাইনাস টিসি। তাহলে টিআর এর মান কত, এই যে এখানে একটু বসাই দিই আমি। তাহলে টিআর এর মান হচ্ছে আমাদের 100 এবং টিসি মান হচ্ছে আমাদের 80। তো 100 থেকে 80 বাদ দিয়ে দাও, তো 100 থেকে 80 বাদ দিয়ে দিলে আনসার হবে 20। এই যে এটাই হচ্ছে মুনাফার পরিমাণ। হ্যাঁ, তাহলে 100 থেকে 80 বাদ দিলে যে 20, সেটা হচ্ছে আমাদের মুনাফার পরিমাণ। পারবো তো সবাই? তাহলে প্রফিট হয়েছে আমাদের কত, 20। তাহলে এরকম যদি পজিটিভ হয়, প্রফিটে যদি এরকম ধনাত্মক বের হয়, সেটাকে আমরা বলি অস্বাভাবিক মুনাফা। হ্যাঁ, এটাকে আমরা অস্বাভাবিক মুনাফা বলে থাকি। আর পজিটিভ মুনাফা যদি 0 বের হয়, সেটাকে আমরা বলি স্বাভাবিক মুনাফা। ঠিক আছে, এটা আমরা দেখবো একটু পরে। তাহলে এটা আমরা করছি কি দিয়ে, এটা আমরা এখন যে এটা যে আমরা আনসারটা করছি, এটা আমরা করছি সংখ্যা দিয়ে করছি। এটা কিন্তু প্রতীক দিয়েও করা যাবে। হ্যাঁ, প্রতীক দিয়েও করা যাবে। আমরা এখন প্রতীক দিয়ে শিখবো, আগে সংখ্যা দিয়ে শিখো। হ্যাঁ, অনেকে প্রতীক দিয়ে পারে না। হ্যাঁ, প্রতীক দিয়ে আমরা দেখবো, এখনই দেখবো। আগে আমরা সংখ্যা দিয়ে করছি, তো এখন আমরা প্রতীক দিয়ে করব। ঠিক আছে, পরীক্ষা অনেক সময় দেখা যায় যে এই জায়গাগুলোতে, ঠিক আছে, পরীক্ষা অনেক সময় দেখা যায় এই জায়গাগুলোতে, যেমন ধর এখানে 10 না দিয়ে, এই জায়গায় 10 না দিয়ে মনে করো যে এই জায়গায় তোমাদেরকে দিয়ে দিছে Q0 দিয়ে দিছে। হ্যাঁ, আবার এখানে AR এর মানটা এই বিন্দুতে 10 না দিয়ে এখানে P0 দিয়ে দিছে, আর AC-র মানটা এখানে বি বিন্দুতে 8 না দিয়ে মনে করো যে P1 দিয়ে দিছে। তখন তোমাদের অনেক সময় কনফিউশন লেগে যায় যে সংখ্যা যদি না দিয়ে প্রতীক দিয়ে দেয়, তখন তোমরা কনফিউশনে পড়ে যাও, কেমনে তোমরা করবা। তো সেটা এখন আমরা শিখব। যখন তোমাদেরকে সংখ্যা দিয়ে না দিয়ে প্রতীক দিয়ে দিবে, তখন তোমরা কেমনে করবা সেটা আমি তোমাদেরকে এখন দেখাবো। ঠিক আছে, আমরা প্রতীক দিয়ে এখন করব। চলো এখন আমরা প্রতীক দিয়ে করি। ঠিক আছে, আমি প্রতীক দিয়ে একটু দেখা দিচ্ছি। তো প্রতীক দিয়ে করলে প্রথমে আমরা কিউ ইনটু, সূত্র আগের মতো থাকবে। এটা হচ্ছে কিউ ইনটু, সূত্র হচ্ছে আমরা আগের মতো লিখি, সূত্রগুলো আমরা একটু লিখে ফেলি। এটা হচ্ছে কিউ ইনটু কি হবে, এসি হবে, আর টিআর মাইনাস কি হবে, টিসি হবে। এটা হচ্ছে আমাদের মুনাফার সূত্র। তাহলে প্রথমত আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা এখানে, হ্যাঁ, আমরা এখানে প্রথমে মোট আয়টা একটু লিখি, মোট আয়। ঠিক আছে, মোট আয়টা আমরা একটু লিখি। বলো মোট আয়, এখানে চিত্রের মধ্যে তুমি কোয়ান্টিটি পরিমাণ কি দেখতেছো, কত আছে? যখন প্রতীক দেওয়া থাকবে তখন মনে রাখবা, প্রতীক দেওয়া থাকলে তখন এখানে সরাসরি সংখ্যাটা তো নাই, প্রতীক আছে, তখন তুমি এই প্রতীকটা এখানে লিখতে পারবে না। তোমাকে চিন্তা করতে হবে এখানে উৎপাদনের পরিমাণ হচ্ছে Q0 পর্যন্ত, ঠিক আছে, তবে 0 থেকে Q0 এইটুক, 0 থেকে Q0 এইটুক মনে করবে, এইটুক হচ্ছে উৎপাদনের পরিমাণ। তাহলে এখানে কিউ জায়গায় লিখবে 0 থেকে Q0, 0 থেকে Q0 এটা হচ্ছে উৎপাদনের পরিমাণ, এই যে এইটুক 0 থেকে Q0 এইটুক পরিমাণ, ইন্টু অ্যাভারেজ রেভিনিউ কত? অ্যাভারেজ রেভিনিউ হচ্ছে এই যে অ্যাভারেজ রেভিনিউ, মানে এই যে লাল রেখাটা অ্যাভারেজ রেভিনিউ রেখা, সেটা মান হচ্ছে P0। P0 মানে আসলে এখানে 0 থেকে P0, এই যে 0 থেকে এই অঞ্চলটা, এই যে এই জায়গাটাকে বলা হয় 0 থেকে P0, এই যে এখান থেকে এইটুক পরিমাণ। ঠিক আছে, তাহলে 0 থেকে P0 লিখবো আমাদের এর মান, তাহলে 0 P0, একদম সিম্পল। তাহলে এখান থেকে একটুক আর এখান থেকে একটুক গুণ করে দিব আমি। যদি আমি বলি কোনো একটা জিনিসের দৈর্ঘ্য প্রস্থ তোমাকে দিলাম, তাহলে সেটা ক্ষেত্রফল কত, দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করে দিবা, তাহলে এই পুরো জায়গাটায় পাবা, তাই না? দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করে দিলে ক্ষেত্রফল বের হয়। ক্ষেত্রফল মানে কি, এই জায়গাটাকে বলা হয় ক্ষেত্রফল। দৈর্ঘ্য আর প্রস্থ তুমি গুণ করে দাও, এই দৈর্ঘ্য কত প্রস্থ কত, তাহলে কিন্তু এই পুরো জায়গার ক্ষেত্রফল পাবা। ঠিক সেমভাবে দৈর্ঘ্য আর প্রস্থকে গুণ করে দিলে কোনটা পাবো, এই পুরো জায়গাটা পাবো না? তাহলে দৈর্ঘ্য আর প্রস্থ যদি গুণ করে দিই, এই পুরো জায়গাটাতে আমরা পাবো। পুরো জায়গাটার নাম বলবো, এক পাশ থেকে বলে আসবা। হ্যাঁ, এক পাশ হচ্ছে 0, এক পাশ থেকে আমরা বলি 0 P0, এই জায়গায় P0 আর কি, P0 E Q0, এই যে Q0। তার মানে এই পুরো জায়গাটা এখানে একটু, এখানে তো গুণ করে দিই, এই পুরো জায়গাটা হচ্ছে মোটাই। তাহলে আমরা একটু লিখে নিই, তাহলে মোটাই হবে আমাদের কত, 0 P0 E Q0, 0 P0 E Q0, এটা হচ্ছে আমাদের মোটাই।
এই যে 0 P0 EQ0, এটা বুঝছো কিনা বলো সবাই, এটা আমাকে বলবে এটা বুঝছো কিনা, মোডাটা সবাই বুঝছো কিনা একটু বলবা। মানে এক পাশ থেকে বলে আসবা 0 P0 EQ0, অথবা উল্টা এদিক থেকে বলতে পারো 0 Q0 EP0, এভাবে বলা যাবে। তবে এক পাশ থেকে বলে আসবা, যে কোনো এক পাশ থেকে বলে আসবা। আমরা কি বুঝছি? ওকে, তাহলে এটা বলেছি আমরা মোটাই বের করছি। এখন যদি মোট ব্যয়টা বলি কিউ ইন্টু এসএ, তাহলে কিউ মানে কি? আগের মতো কিউ মানে হচ্ছে 0 থেকে Q0, এটুকু হচ্ছে আমাদের উৎপাদনের পরিমাণ। তাহলে এখানে লিখলাম 0 Q0, আগের মতোই, এখান থেকে একটু উৎপাদনের পরিমাণ। তবে অ্যাভারেজ কস্ট এখানে কত? এই যে অ্যাভারেজ কস্ট হচ্ছে বি বিন্দুতে এই যে P1 পরিমাণ, তার মানে এইটুকু 0 থেকে P1, একদম সিম্পল, 0 থেকে P1 পরিমাণ লিখবো। তো 0 থেকে P1 হচ্ছে অ্যাভারেজ কস্ট, গুণ করে দিব আমরা। গুণ করে দিলে কি হবে? এখান থেকে একটু যদি গুণ করে দিই, এটা যদি গুণ করে দেওয়া হয়, যে একটু যদি গুণ করে দেওয়া হয়, এই জায়গায় গুণ করে দেওয়া হয়, এই নিচের অংশটা হচ্ছে আমাদের ক্ষেত্রফল বের হবে। এটাকে যদি গুণ করে দিই, তাহলে নিচের জায়গাটা অংশের নাম কি বলো? 0 P1 BQ0, তাই না? তাহলে এটার নাম লিখছি আমরা 0 P1 BQ0, 0 P1, হ্যাঁ P1 BQ0, এটা হচ্ছে আমাদের ব্যয়ের পরিমাণ। তাহলে আই পাইছে হচ্ছে আমাদের এই বড় জায়গাটা 0 P0 EQ0, আর ব্যয় পাইছে নিচের অংশটা 0 P1 BQ0, নিচের অংশটা। তাহলে ওই বড় আই থেকে নিচের অংশটা যদি বাদ দেওয়া হয়, আই থেকে যদি ব্যয়টা আমরা বাদ দিই, তাহলে আমরা মুনাফা পাবো। এই আই থেকে যদি নিচের অংশটা আমরা ব্যয়টা বাদ দিই, তাহলে মুনাফা পাবো উপরের অংশটা, কারণ আই এখানে বেশি, ব্যয় কি কম। তাহলে আমরা আই থেকে ব্যয় বাদ দেবো, তাহলে আই হচ্ছে এটা, মান বসা দাও এখানে, আমি এখানে লিখতেছি, আচ্ছা এই পাশে লিখতেছি, আমি এদিকে লিখে দিচ্ছি, হ্যাঁ এটার মানটা এখানে বসাচ্ছি। তাহলে এখানে টোটাল রেভিনিউ হচ্ছে এটা, এই যে 0 P0 EQ0, এটা হচ্ছে টোটাল রেভিনিউ। আর টোটাল কস্ট হচ্ছে এই যেটা 0 P1 BQ0, অর্থাৎ এটা হচ্ছে আয় আর এটা কি ব্যয়। আয় থেকে আমরা ব্যয় বাদ দিব। তাহলে এই বড় জায়গা থেকে নিচের জায়গাটা তুমি যদি বাদ দাও, এখানে আসলে এইভাবে 0 থেকে 0 বিয়োগ করবে এরকম সিস্টেম নাই। তোমাকে একটা বড় জায়গা থেকে, এই একটা বড় জায়গা, সেখান থেকে নিচের অংশটা তুমি যদি বাদ দিয়ে দাও, তাহলে এই উপরের জায়গাটা বেঁচে যাবে। উপরের জায়গাটা হচ্ছে এই অঞ্চলটা, এটা বেঁচে যাবে। এটাকে আমরা এখানে মুনাফার পরিমাণ বলবো, সেটা হচ্ছে P1 P0 EB, হ্যাঁ। তাহলে বড় জায়গা থেকে নিচের অংশটা বাদ দিয়ে দিলে এই উপর অংশটা বাঁচবে, সেটার নাম বলতে হবে এক পাশ থেকে P1 P0 EB, ঠিক আছে? তাহলে এটার নাম হচ্ছে P1 P0 EV, এটা হচ্ছে EV, এটা হচ্ছে আমাদের কি মুনাফার পরিমাণ। দেখাতে পারবে কিনা সবাই? দেখো তো সবাই একটু পারবে কিনা? দেখো তো সবাই পারবে কিনা? হ্যাঁ রে, আমার সব এমবি চলে গেছে, আমি তো ওয়াইফাই অন করিনি। তো দেখো পারবে কিনা, দেখো একটা বুঝলে সব পারবা, একটা ভালো মতো বুঝতে হবে। সব চিত্র পেন্সিল দিয়ে আঁকতে হবে, শুধু এটা না, সব চিত্র পেন্সিল দিয়ে আঁকতে হবে, ঠিক আছে? ওকে, তাহলে আমরা সংখ্যা দিয়ে করলাম, প্রতীক দিয়ে করলাম, আশা করি তোমরা পারবা। চলো আমরা এটা করবো এখন 2 নাম্বারটা, স্বাভাবিক মুনাফা সব সময়টা আমরা করবো, ঠিক আছে? তো কেমন করবো একটু দেখো। তো আমরা এখানে এই সি রেখা আঁকবো, এটার মধ্যে এই সি রেখা আঁকছিলাম আমরা এই আর নিচে দিয়ে, তাই আমাদের অস্বাভাবিক মুনাফা হয়েছে, মানে আমাদের আয় হয়েছে বেশি, ব্যয় হয়েছে কম, কারণ আমরা এভারেজ কস্টটা কম রাখছি এভারেজ রেভিনিউর তুলনায়। এভারেজ রেভিনিউ 10, এভারেজ কস্ট হচ্ছে 8, একটু নিচে রাখছি সেজন্য। আর এখন আমরা যেটা করব,
এখন আমরা করব এইটা, হ্যাঁ 2 নাম্বারটা আমরা করব। 2 নাম্বার মধ্যে আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে আমাদের যে, হ্যাঁ 2 নাম্বার আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের এই যে অ্যাভারেজ, মানে অ্যাভারেজ রেভিনিউ যত, অ্যাভারেজ কস্ট আমরা তত রাখবো। কেমনে স্যার? মানে অ্যাভারেজ রেভিনিউ বার্ষিক অবস্থায় যতটুকু, অ্যাভারেজ কস্ট ততটুকু হবে। কেমনে করবো? আমরা জাস্ট ওই বিন্দু দিয়ে আমরা এসিটা করবো। কেমনে? এসি প্রথমে নিচে নামবে 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 নামবে, ওই যে ই বিন্দুকে স্পর্শ করবে এবং সেখানে এমসি বরাবরকে স্পর্শ করবে, তারপর উপর দিকে যাওয়া শুরু করবে। এটা হচ্ছে আমাদের এসি যখন স্বাভাবিক মুনাফা হবে তখন। মানে অ্যাভারেজ রেভিনিউ এখানে যত, অ্যাভারেজ কস্টও কিন্তু এখানে কি তত। বার্ষিক অবস্থায় অ্যাভারেজ রেভিনিউ, অ্যাভারেজ মার্জিনাল রেভিনিউ, দাম, অ্যাভারেজ কস্ট, মার্জিনাল কস্ট সব কিন্তু সেম 10। তার মানে এখানে এ আর যত, এসিও কিন্তু তত। হ্যাঁ, তাহলে তোমরা আমাকে এখানে মুনাফা বের করে দিবা। প্রথমে টোটাল রেভিনিউ বের করবা, টোটাল কস্ট বের করবা, দেন তোমরা মুনাফা বের করে দিবা। ঠিক আছে? মুনাফাকে আমরা ইকোনমিক্সে পাই দ্বারা বসো, এখানে লিখে নেই যদিও। এই যে পাইকে আমরা মুনাফা দিয়ে প্রকাশ করি, মানে মুনাফার জন্য আমরা পাই ইউজ করি, সো পাই দ্বারা প্রকাশ করি। তো এখন তোমরা এখানে আমাকে মুনাফা বের করে দিবা। হ্যাঁ, সংখ্যা দিয়ে করো, আগে সংখ্যা দিয়ে করো, দ্রুত করবা, আচ্ছা বলবা মুনাফা কত। ক্ষতি স্বীকার করে ম্যাটটা করাবেন? হ্যাঁ করাবো করাবো, একটু ওয়েট করো। তোমরা ক্লাসটা একটু শেয়ার করে দিও। হ্যাঁ, সবাইকে একটু ক্লাসে শেয়ার করে দিও। স্যার আর একটু দ্রুত পড়ান। কেমনই আরো দ্রুত পড়াবো? দ্রুত পড়াচ্ছে, আমরা প্রথমটা একটু সময় নিচ্ছি আর কি। হ্যাঁ, পরবর্তীগুলো সময় নিব না, ধুমধাম শেষ করে দিব। এবিসি রেখাটা দেখা দেন। হ্যাঁ, এবিসি রেখা এগুলোর মধ্যে আঁকতে হয় না, ক্ষতির ক্ষেত্রে আঁকতে হয়। হ্যাঁ, এটা দেখা দিব, ক্ষতির ক্ষেত্রে আঁকতে হয়, কারণ ক্ষতির ক্ষেত্রে এবিসি দিয়ে তুমি বুঝতে পারবো উৎপাদকতা চালায় যাবে নাকি বন্ধ করে দিবে, সেজন্য। হয়েছে? তাহলে মুনাফা হচ্ছে এখানে মোট আয় হচ্ছে কিউ ইন্টু এআর, তাহলে কিউ ইন্টু এআর হচ্ছে কিউ 10 আর এআর হচ্ছে 10, তার মোট আয় হবে 10 10 100, মোট ব্যয় হবে কিউ ইন্টু এসি, কিউ মান হচ্ছে 10 আর এসি মান হচ্ছে 10, তারপরে তাও 100 হবে। তো মুনাফা হবে তোমার 10 থেকে 10 বাদ, 100 থেকে 100 বাদ দিলে আসতে হবে, মুনাফা হবে 0 হয়ে গেছে। এখন আমি যদি বলি চলো এখন তুমি হচ্ছে কি করবা, যে প্রতীক দিয়ে করবা। হ্যাঁ, প্রতীক দিয়ে করো। তাহলে প্রতীক দিয়ে এখানে আমি দিলাম Q0, হ্যাঁ এখানে আমি দিলাম P0, তাহলে পারবা কি না একটু বলো তো? যদি প্রতীক দিয়ে করি তাহলে কি পারবা? প্রতীক দিয়ে করলে কি পারবা? দেখো তো, প্রতীক দিয়ে করো দেখি। মুনাফা বের করার পাশে টাকা লিখতে হবে? না, লেখার দরকার নেই, টাকা লেখার দরকার নেই। টাকা পরীক্ষা বললে তখন লিখতে হবে, এমনি লেখার দরকার নেই। তাহলে সেক্ষেত্রে আমাদের, আমি এখানে সূত্র লিখে দিই কিউ ইন্টু কি হবে এ আর, তাই না? সেখানে কোয়ান্টিটি কত? 0 থেকে Q0, 0 থেকে Q0 হচ্ছে কোয়ান্টিটি, এবার অ্যাভারেজ রেভিনিউ হচ্ছে 0 থেকে P0, 0 থেকে P0 হচ্ছে আমাদের অ্যাভারেজ রেভিনিউ। তাহলে মুনাফা কত? Q0, তাই না? তাহলে 0 P0 0 P0 0 P0 EQ0, EQ0 হচ্ছে মোট আয়। আবার মোট ব্যয় যদি বলি কিউ ইন্টু এসি, তাই না? সো কিউ হচ্ছে আবার 0 থেকে Q0 হচ্ছে 0 থেকে Q0 হচ্ছে উৎপাদনের পরিমাণ, আর অ্যাভারেজ কষ্ট কি 0 থেকে P0, 0 থেকে P0 পরিমাণ, 0 P0, তাহলে আমরা গুণ করে দিলে কত পাবো? এই পুরো জায়গাটা আবার পাবো 0 P0 EQ0, 0 P0 EQ0। তাহলে দেখো আমাদের আয় যত ব্যয় কি তত, আয়ও এটুক ব্যয়ও এটুক, তাহলে বিয়োগ করে দিলে কি হবে? আনসার 0 হবে, অর্থাৎ এটা বিয়োগ করে দিলে আনসার হবে 0। আয় যত ব্যয় তত তাই। শেষ। চলো আসি আমি ক্ষতি স্বীকার করেটা করবো। চলো এখন আমরা ক্ষতি স্বীকার করে ভারসাম্যের ক্ষেত্রে একটু কেয়ারফুল হইতে হবে। চলো এখন আমরা একটু দেখি, এখানে আমরা এখন অ্যাভারেজ কস্টটা আঁকবো। হ্যাঁ, তো আমাদের অ্যাভারেজ রেভিনিউ এখানে যত, অ্যাভারেজ কস্টটা তার চেয়ে বেশি হইতে হবে, তখনই তো ক্ষতি হবে না।
আয়ের তুলনায় ব্যয়টা বেশি হইতে হবে, তখন এখানে ক্ষতি হবে। ঠিক আছে, তাহলে আমরা এখানে অ্যাভারেজ কস্ট এখানে কীভাবে করবো দেখো, এখান থেকে শুরু করবা, এসিটা প্রথম নিচে নামবে 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 নামবে, এমসি বরাবর এসে উপরের দিকে যাবে। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের এসি। এখন আমি যদি বলি ভারসাম্য অবস্থায় এসির মানটা কত, এই ভারসাম্য অবস্থায় এসির মানটা কত, এই বিন্দু কিন্তু না, আমি আবার বলতেছি এই বিন্দু থেকে আমি যোগ করতেছি না, এই ভারসাম্য রেখাটাকে তোমাকে উপর দিকে বর্ধিত করতে হবে। হ্যাঁ, আবার আমাকে এখান থেকে যোগ করে দেয় না, এই ভারসাম্য রেখাকে উপর দিকে বর্ধিত করবা, যেখানে তুমি এসি পাবা সে একটা বিন্দু দাও, এখান থেকে তুমি এই পাশে আসবা, সেই মানটা মনে করো আমি এখানে দিয়ে দিলাম, সাপোজ 12 দিয়ে দিলাম। ঠিক আছে, 12 দিছি অথবা 15 দিছি, 12 নাতে আমি 15 দিলাম। এখানে আমি 15 দিলাম। ঠিক আছে, তাহলে তোমরা আমাকে এখানে মুনাফা বের করে দিবা, তাহলে টোটাল রেভিনিউ বের করে দিবা, টোটাল কস্ট বের করে দিবা, অ্যান্ড তোমরা আমাকে মুনাফা বের করে দিবা। হ্যাঁ, মোট আয়, মোট ব্যয় এবং মুনাফা বের করে দিবা দ্রুত। আর বেশিক্ষণ না, আর আধা ঘন্টা ক্লাস করবো। ঠিক আছে, দ্রুত সবাই। অনেকে 50 বলতেছো, অনেকে -50, অনেকে -20 বলতেছো। হ্যাঁ, তো দেখো আমি করে দিচ্ছি। প্রথমত হচ্ছে মোট আয়, আমরা যদি মোট আয় বের করি সেটা হবে, মোট আয় হবে এখানে আমাদের মোট আয় হচ্ছে কিউ ইন্টু এআর। হ্যাঁ, কিউ ইন্টু এআর হচ্ছে মোট আয়। তো কিউ মান কত এখানে, কিউ মান হচ্ছে 10 এবং এআর মান কত, এর মান হচ্ছে 10, গুণ করে দিলে আসতে হবে 10 10 100, এটা হচ্ছে আমাদের মোট আয়। আর মোট ব্যয় কত হবে, কিউ ইন্টু কি হবে, কিউ ইন্টু এসি, তাই না? সো কিউ মান কত, কিউ মান হচ্ছে এখানে 10, আগের মতো 10, এবং অ্যাভারেজ কস্ট দেখো এখানে এই চিত্রে অ্যাভারেজ কস্ট হচ্ছে বিভিন্নতে 15, তাহলে 15 বসা দিলাম, তাহলে আমাদের আসতে হবে 10 থেকে তুমি 10 × 15 আসতে গেলে 150। তাহলে দেখো আয় হয়েছে আমাদের এখানে 100, ব্যয় হয়েছে 150, তাহলে মুনাফা কত, তাহলে টিআর মাইনাস কি টিসি সূত্র, তাহলে টিআর হচ্ছে 100 আর টিসি মানে কত 150, তাহলে মুনাফা কত হবে, মুনাফা হবে -50, এটা হবে। ঠিক আছে, মাইনাস কত 150 হবে। তবে এখানে অন্যভাবে করা যেতে পারে, অন্যভাবে কেমন, এই যে করে দিচ্ছি আমি, দেখো অনুমান হচ্ছে এইটুক সেম থাকবে, মানে এই যে মোট আয় মোট ব্যয় সেম থাকবে, শুধু এখানে মুনাফার সূত্র ইউজ না করে তুমি চাইলে ক্ষতির সূত্র ইউজ করতে পারো, ক্ষতি এভাবে লেখা যেতে পারে, মুনাফার সূত্র ইউজ না করে ক্ষতির সূত্র ইউজ করবা, মানে এটা না করলে আর কি, মুনাফা দিয়ে না করলে ক্ষতি দিয়ে করবা। সো ক্ষতির পরিমাণ যদি বের করতে চাও তখন তুমি টিসি মাইনাস টিআর লিখবা, মানে উল্টা সূত্র লিখবা। মুনাফা দিয়ে লিখছো মানে মুনাফা কত সেটা হচ্ছে টিআর মাইনাস টিসি, আর ক্ষতি যদি বের করতে চাও তখন টিসি থেকে টিআর বাদ দেবে, তখন ক্ষতি লিখলে তখন আমাদের আনসারটা পজিটিভ বের হবে। এখানে মোট ব্যয় থেকে আয় বাদ দেবো, মোট ব্যয় হয়েছে কত 150 এবং মোট আয় হয়েছে কত 100, তাহলে আনসার বের হবে 150 থেকে 100 বাদ দিলে আনসার হবে 50। যখন ক্ষতি লিখবা, ক্ষতি মানে তো নেগেটিভ ওয়ার্ড, ক্ষতি 50 টাকা অথবা কি মুনাফা -150 বলতেছি, এটা শুধু 50 হবে, এইটা শুধু 50 হবে, এটা হবে -50। ঠিক আছে, তাহলে তুমি মুনাফা দিয়ে লিখলে তখন -50, কিন্তু তুমি যদি ক্ষতি দিয়ে লেখো তখন হবে কি শুধু 50 বলবা। ওকে, এটা যদি তোমার কঠিন মনে হয় তাহলে এটা দিয়ে করো, সমস্যা নেই, একটা সেম ওয়েতে থাকো সবসময়, মানে যে মুনাফা দিয়ে করো তাহলে সমস্যা নেই, ক্ষতির সূত্র আর পড়ার দরকার নেই, মুনাফা দিয়ে করো। আমরা কি বুঝছি? তো এটা করছি আমরা সংখ্যা দিয়ে করছি, এখন আমরা প্রতীক দিয়ে করবো। এর আগে একটু বলি, এখানে আরেকটা চিত্র, মানে আরেকটা এখানে রেখা আঁকতে হয় যখন আমাদের ক্ষতি স্বীকার করে ভারসাম্য হয়, তখন এটা রেখা আঁকতে হয় কেন, কারণ অনেক সময় দেখা যায় স্বল্পকালে একটা প্রতিষ্ঠান ক্ষতি করতেই পারে। হ্যাঁ, অনেক সময় স্বল্পকালে একটা প্রতিষ্ঠান ক্ষতি করতেই পারে। স্যার কেমনে? মনে করো আমি স্বল্পকালে প্রতিষ্ঠান চালাচ্ছি, এই মাসে আমার অনেক লাভ হয়েছে, এরপর মাসে লাভ বেশি হয়নি, এরপর মাসে একদম ক্ষতি হয়ে গেছে, তাহলে আমি প্রতিষ্ঠান বন্ধ করে দিব না। তো উৎপাদন কাজ চালায় যাবে কি যাবে না ক্ষতি স্বীকার করেও, মানে অনেক সময় ক্ষতি করলেও স্বল্পকালে একটা প্রতিষ্ঠান এক মাসে মনে করো লস করছে, তাহলে কি প্রতিষ্ঠান বন্ধ করে দিবেন না? তাহলে ক্ষতি স্বীকার করে উৎপাদকতা চালায় যাবে নাকি যাবে না সেটা ডিপেন্ড করতেছে একটা বিষয়ের উপর, সেটা হচ্ছে এবিসির উপর, অ্যাভারেজ ভেরিয়েবল কস্টের উপর। তাই এখানে একটা অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট রেখা আঁকতে হয়, সো এবিসি রেখা আমি এখানে আঁকতেছি, এবার একটা এবিসি রেখা আঁকবা, অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট রেখা। দেখা যাচ্ছে কিনা জানি না, দেখা যাচ্ছে না মনে হয় না,
অন্য পেন নিচ্ছি। এখানে একটা এবিসি রেখা আঁকবো, মনে করি এটা হচ্ছে এবিসি, অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট রেখা। এটার জাস্ট আপাতত এটার মুনাফা নির্ণয় করার ক্ষেত্রে কোনো কাজ নাই, উৎপাদন কাজে চালিয়ে যাবে কি যাবে না সেটা জিজ্ঞেস করলে তখন এটা কাজ আছে। এই বিন্দুতে আমরা মনে করো সি বিন্দু দিলাম, এখান থেকে আমরা এখানে 8 বসালাম সাপোজ। হ্যাঁ, তো এইটার কাজ হচ্ছে এখন নাই, এটা কাজ হচ্ছে মুনাফা নির্ণয় করতে কোনো কাজ নাই। এর কাজ থাকবে যদি উৎপাদকতা চালিয়ে যাবে নাকি যাবে না এরকম প্রশ্ন করে, তখন তোমার এটার এবিসির কাজ থাকবে। কথা বোঝা গেছে? তখন তোমার এবিসি লাগবে। আমরা কি বুঝছি? তো দেখো ক্ষতি স্বীকার করে উৎপাদন করতে চালিয়ে যাবে কি যাবে না সেটা আমরা একটু পরে ব্যাখ্যা করবো। হ্যাঁ, একটু পরে আমরা ব্যাখ্যা করবো, সেটা অ্যাকচুয়ালি বাজার করবো, পুনর্বাজার বাজারটাও করবো। এটাও সেম একই জিনিস, একটা বললে ওটা তুমি এমনি পারবা। হ্যাঁ, সেটা পারবা। তবে আমরা এখন তাহলে এটা করে ফেলছি, এটা দিয়ে আমি যদি প্রতীক দিয়ে করতে বলি, প্রতীক দিয়ে পারবা তো? একটু বলো, প্রতীক দিয়ে পারবা তো এটা? হ্যালো, ওয়ালাইকুম আসসালাম ওমর ভাই। হ্যাঁ আছি আমি। ওকে, একটু পরে করে আসেন, আমি ক্লাসে তো, আর 20 মিনিট লাগবে আর কি ক্লাস শেষ হতে। ওকে, এমনি আসতে পারে, সমস্যা নেই। ওকে ঠিক আছে। তাহলে দেখো আমরা যদি এখানে প্রতীক দিয়ে দিই, আমাকে এখানে প্রতীক দিয়ে দিলাম কিছু, এখানে আমি Q0 দিয়ে দিলাম। হ্যাঁ, এখানে আমি P1 দিয়ে দিলাম, এখানে P0 দিয়ে দিলাম। ঠিক আছে, সব সেম হয়ে যাচ্ছে রেখা। এখানে আমি দিলাম P0। হ্যাঁ, আচ্ছা P1 দিলাম, এটা এটা হচ্ছে P0 দিলাম। ঠিক আছে, আর এইখানে P2 দিলাম, কোনো সমস্যা নাই। তো এটার কোনো কাজ নেই, P2 কোনো কাজ নেই, তবে P0 P1 এর কাজ আছে। সো সেক্ষেত্রে তোমরা পারবা কিনা মহা বের করতে, তবে আনসারটা মাইনাসে দেখাবা। হ্যাঁ, তা আমরা একটু দেখাই, চলো আমি একটু করে দিচ্ছি সেটা। তো আমি এখানে মুছে দিচ্ছি, আমরা মোটায় মোট বের করবো, সূত্র ঠিক থাকবে। ওকে চলো, আমাদের এখানে কিউ ইন্টু এর, কিউ মানে হচ্ছে 0 থেকে Q0। হ্যাঁ, 0 থেকে Q0। ওকে, আর এর মানে হচ্ছে অ্যাভারেজ রেভিনিউ, এই যে অ্যাভারেজ রেভিনিউ হচ্ছে P0, 0 থেকে P0, 0 থেকে P0। এই যে এখন তো পারতেছ না, 0 থেকে Q0, 0 থেকে P0। এখন এইটা আর এটা যদি গুণ করে দিই, এই জায়গাটা, এই যে এই অংশটাকে আমাদের মুনাফার পরিমাণ হবে 0 P0 E Q0। তাহলে 0 লিখলাম, P0, হ্যাঁ P0 E Q0, E এবং হচ্ছে Q0, এই যে এটা হচ্ছে Q0। আর টিসি হচ্ছে টোটাল কস্ট। যদি বলি টোটাল কস্ট হচ্ছে কিউ ইন্টু এসি, কিউ মানে কোয়ান্টিটি, কিউ মানে এইটুক কোয়ান্টিটি, আর এসি মানে হচ্ছে এই যে এখানে এসি। আগে এটা লিখে ফেলি, আর তাহলে 0 Q0 এটা হচ্ছে আমাদের উৎপাদনের পরিমাণ। আর অ্যাভারেজ কস্ট হচ্ছে এই যে বিন্দুতে অ্যাভারেজ কস্ট 0 থেকে P1 পর্যন্ত, এটা হচ্ছে 0 থেকে P1, 0 P1 এটা হচ্ছে অ্যাভারেজ কস্ট। তা আমরা যদি গুণ করে দিই 0 P0, 0 Q0, 0 P1 যদি আমরা গুণ করে দিই, তাহলে এই বড় জায়গাটা পাবো আমরা। হ্যাঁ, নাম বলো 0 P1 B Q0 হবে সেটা 0 P1, এই যে 0 P1 B Q0, 0 P1 B এবং হচ্ছে Q0 এটা। তাহলে আমরা আয় হয়েছে আমার এইটুক, এই যে লাল রেখা পর্যন্ত এইটুকু আমার আয় হয়েছে, আর ব্যয় হয়েছে আমার এইটুক। তাহলে দেখো আয় কম ব্যয় বেশি না? তাহলে এখানে আমি বসে দিই মুনাফাটা, এখানে বসে দিই মুনাফাটা আমাদের হচ্ছে এটা 0 P0 E Q0 হচ্ছে মুনাফা, এবং কস্ট হচ্ছে 0 P1 B Q0। অর্থাৎ আমি যদি বলি, একটু আমি এদিকে মুছে দিচ্ছি, আমি যদি একটু বলি তোমাদেরকে, এরকমই হয় কীরকম, যে তোমার হচ্ছে আয় হইছে তোমার এইটুক, হ্যাঁ, কিন্তু ব্যয় হয়েছে তোমার এইটুক। এটা আয়, এটা কি আমার ব্যয় হয়েছে, আয় হয়েছে একটু, ব্যয় হয়েছে যাচ্ছে বেশি, তার মানে আমাদের কি ক্ষতি হয়েছে না? আয় থেকে যদি তুমি ব্যয়টা বাদ দাও, তাহলে উপরে আমাদের নেগেটিভ অঞ্চল বের হবে, নেগেটিভ। তাহলে নেগেটিভলি এখানে লিখতে হবে এই অঞ্চলটাকে P0 P1 BE। তাহলে এটা আনসার হচ্ছে P0 P1, এই যে P0 P1 BE B এবং হচ্ছে ই, এগুলোকে আমাকে নেগেটিভলি লিখতে হবে। নেগেটিভ মানে হচ্ছে এখানে আনসারটা লেখার আগে তোমরা একটা মাইনাস দিবা। ঠিক আছে, মনে থাকবে? পারবো? তাহলে লেখার আগে আমরা কি লিখবো? একটা মাইনাস লিখবো। ওকে, হয়েছে? এই চ্যাপ্টারটা বুঝলে খুবই সহজ, এবং একদম ঘুরে ফিরে সেম কোশ্চেন আসে, ঘুরে ফিরে সেম কোশ্চেন, একদম সহজ এই চ্যাপ্টারটা বুঝলেই।
এবিসি রেখা আসছে, এবিসি রেখাটা হচ্ছে যখন ক্ষতি স্বীকার করে তখন আসলে এবিসির প্রয়োজন পড়ে উৎপাদক কাজে চালিয়ে যাবে কি যাবে না সেটা বোঝার জন্য। তো এটা আমরা দেখাবো একটু পরে, এটার উপর ডিপেন্ড করে বোঝাবে যে উৎপাদক কাজ ক্ষতি করলে একটা ফার্ম উৎপাদক চালিয়ে যাবে নাকি যাবে না। এখানেও আছে এবিসিটা, এখানেও নিচে আছে, এসির নিচে আছে। তো এগুলোর ক্ষেত্রে উৎপাদক কাজ অবশ্যই চালা যাবে, অস্বাভাবিক মুনাফা করলে চালা যায়, স্বাভাবিক মুনাফা করলে চালা যায়, কিন্তু ক্ষতির ক্ষেত্রে আসলে চালায় যাইতেও পারে নাও যাইতে পারে, সেটার জন্য আমাদের এবিসি রেখাটা প্রয়োজন হয়। তো এবিসির উপর ডিপেন্ড করে উৎপাদক চালা যাবে কি যাবে না সেটা আমরা একটু পরে দেখবো, ঠিক আছে। আচ্ছা চলো এখন আমরা এটা পড়ছি পূর্ণবাজার বাজার ক্ষেত্রে একটি ফার্ম স্বল্পকালে ভারসাম্যটা, আর দীর্ঘকালটা কোনটা হবে পূর্ণবাজার বাজার ক্ষেত্রে একটি ফার্মের দীর্ঘকালীন যদি বলি, স্বল্পকালীন যদি না বলি, যদি আমি দীর্ঘকালীন ভারসাম্য বলি তাহলে কোনটা হবে জানো? এখানে মনে রাখবা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে একটি ফার্ম স্বল্পকালে 3 ভাবে ভারসাম্য অর্জন করলেও দীর্ঘকালে 1 ভাবে ভারসাম্য অর্জন করে, সেটা হচ্ছে স্বাভাবিক মুনাফা। কারণ যেই বাজারে প্রতিযোগিতা আছে সেই বাজারে তুমি দীর্ঘকালে অস্বাভাবিক করতে পারবে না, দীর্ঘকালে তোমাকে স্বাভাবিক মুনাফা করতে হবে। তারপরে এই চিত্র এবং ম্যাথ সেম থাকবে, যেটা আমি একটু করা দিচ্ছি সেটাই। হ্যাঁ, তার মানে পূর্ণবাজার বাজার ক্ষেত্রে দীর্ঘকালীন ভারসাম্য কোনটা, এটা লিখলে হয়ে যাবে। ওকে, এখন আমি একচিটে বাজারটা তোমাদের করে দিই, ঠিক আছে। আগে একচিটে বাজার করি, তারপর আমি ক্ষতি স্বীকার করাটা সেটা বুঝাই দিব। আগে আমরা একচিটে বাজারটা একটু করে ফেলি, ঠিক আছে। আমি টপিক আবার নতুন করে লিখতেছি। ওকে, চলো এখন আমরা একচিটে বাজারটা করব। একচিটিয়া বাজারের ক্ষেত্রে আমরা একটু নাম লিখে নিচ্ছি। আমরা এখানে লিখবো একচিটিয়া বাজারে, এটা হচ্ছে চল 3 নাম্বার টপিক। একচেটিয়া বাজারে একটি ফার্মের স্বল্পকালীন ভারসাম্য। একচেটিয়া বাজারে একটি ফার্মের স্বল্পকালীন ভারসাম্য, এখানেও 3 ভাবে ভারসাম্য অর্জন হয়। আমরা দুম করে ফেলি। হ্যাঁ, তো এটা এখানে একটা, এখানে একটা করবো আমরা চিত্র। তো যেহেতু একচেটিয়া বাজার, এখানে একটু মনে রাখতে হবে তোমাদেরকে, একচেটিয়া বাজারের ক্ষেত্রে হ্যাঁ এটা আমাদের মূলবিন্দু দিলাম। এখানে কিউ কোয়ান্টিটি পি এ আর এম আর এ সি এম সি, এখানে আমাদেরকে সেম পি এ আর এম আর এ সি এম সি। হ্যাঁ, এখানে আমাদের হবে পি এ আর এম আর এ সি এম সি, পি এ আর এম আর এ সি এম সি। ওকে, মনে রাখবে এখানে একচেটিয়া বাজারের ক্ষেত্রে পূর্ণবাজার বাজার ক্ষেত্রে কি ছিল, পূর্ণবাজার বাজার ক্ষেত্রে এটা ছিল পি সমান এ আর সমান কি ছিল, এম আর ছিল, তাই না? এরকম ছিল আমাদের রেখাটা। কিন্তু এখানে এইটা যদি হয় আমাদের এ আর রেখা, হ্যাঁ, একচেটিয়া বাজারের ক্ষেত্রে এম আর রেখা হবে আরো নিম্নগামী। হ্যাঁ, এম আর রেখা হবে এইখানে এইভাবে করবে, এই যে সাদা রেখা এবং এই রেখার মাঝামাঝি একটা বিন্দু দাও, এই যে দাও, সেই বিন্দুতে যোগ করবে। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের এম আর রেখা, তাহলে চিত্র তোমার সুন্দর হবে। তাহলে দেখো কেমন করতেছি, এটা যদি হয় তোমাদের এ আর রেখা, এই যে এটা হচ্ছে এ আর রেখা, এখানে একটা করে ফেলি, এটা যদি হয় আমাদের এ আর রেখা, এম আর রেখা কেমন হবে, এই দুইটার মাঝামাঝিতে হবে। এভাবে এই দুটোর মাঝামাঝি একটা বিন্দু দাও, ওইখানে যোগ করবে, এটা হচ্ছে আমাদের এম আর রেখা। এই দুইটার মাঝামাঝি একটা বিন্দু দাও, এটা হচ্ছে আমাদের এম আর রেখা। তাহলে এই আর এবং এম আর রেখা আমরা রেখে ফেলেছি। এটা কোন বাজার, একচেটিয়া বাজার করতেছি। হ্যাঁ, তাই এখানে এ আর এবং এম আর রেখা এরকম হবে, আর কোনো পার্থক্য নাই, সব সেম। আগে আমরা যেভাবে করছি ঠিক সেম ভাবে এখানে বাকি সব কাজ করতে হবে, ঠিক আছে। তাহলে এখানে কি করতে হবে, আমরা জানি যে আমরা জানি যে আমাদের কি রেখা, হ্যাঁ আমাদের হচ্ছে যে, হ্যাঁ আমাদের যে হচ্ছে তোমার কি রেখা, যে তোমার এম আর এবং এমসি সমান হতে হয় ভারসাম্যের জন্য। ভারসাম্যের প্রথম শর্ত হচ্ছে এম আর এবং এমসি সমান, তাই এম আর আছে এমসি লাগবে। তা আমরা এখানটা ইউ আকৃতিতে এমসি রেখা আঁকবো, এটা হচ্ছে একটা এমসি রেখা আঁকছি আমরা ইউ আকৃতির। এখানেও সেম আমরা একটা এমসি রেখা আঁকছি, এখানেও সেম আমরা একটা কি রেখা আঁকছি, এমসি রেখা আঁকছি, তাই না? তাহলে এম আর এবং এমসি যেখানে মিলিত হবে এবং যেখানে এমসি রেখা এম আর কে নিচে উপরের দিকে যায় সেখানে আমাদের ভারসাম্য হয়। তাহলে আমরা ভারসাম্য বিন্দু কোথায় পেয়ে যাবো, এই যে এটা হচ্ছে আমাদের ভারসাম্য বিন্দু, এই বিন্দু, এটা হচ্ছে আমাদের ভারসাম্য বিন্দু যেখানে এমসি রেখা এম আর কে নিচে উপরের দিকে যায়, এটা হচ্ছে আমাদের কি বিন্দু, ভারসাম্য বিন্দু। এই জিনিসটা অনেকেই বোঝে না, হ্যাঁ ভারসাম্য বিন্দু কোনটা সে খুঁজে পায় না, ঠিক আছে। তো ভারসাম্য বিন্দুতে তো আমরা পাইছি। এখন আমি যদি বলি ভারসাম্য যেখানে হইছে সেখানে উৎপাদনের পরিমাণ কত, নিচের দিকে আসবে বাবা, সেই উৎপাদনের পরিমাণ লিখলাম 10। আবার আমি যদি বলি ভারসাম্য অবস্থায় আমাদের এভারেজ রেভিনিউ কত, এখন প্রশস্তার এভারেজ রেভিনিউ কেন আমাদের দরকার, কারণ আমরা যদি বলি এই যে আমরা এখন একটু পর আমরা এখানে ম্যাথ করবো, তাই না? ম্যাথের মধ্যে আমরা প্রথমে বের করি, এখানে আমরা করি যে টোটাল রেভিনিউ কি কিউ ইন্টু এ আর লাগে না, হ্যাঁ। আর যদি টোটাল কস্ট বের করি তাহলে হচ্ছে কিউ ইন্টু এসি আমাদের লাগবে।
তাহলে আমাদের ভারসাম্য অবস্থায় এ আর জানাটা প্রয়োজন, এ আর জানাটা প্রয়োজন, সেজন্য আমরা ভারসাম্য অবস্থায় এ আর এর মানটা বের করে ফেলি। হ্যাঁ, আমরা কেমনে বের করবো, আমরা এই ভারসাম্য অবস্থায় এ আর খুঁজে পাবো, এ আর খোঁজার জন্য এটাকে উপর দিকে বর্ধিত করবো, উপর দিকে বর্ধিত করলে আমরা এ আর এর মান পেয়ে যাব। সেই মানটা মনে করি যে আর, সেই মানটা মনে করি এ বিন্দুতে, সেই মানটা এখানে দিলাম আমরা 10 দিলাম। এখানে কিন্তু ভারসাম্য বিন্দু এই বিন্দু না, ভারসাম্য বিন্দু কিন্তু ই বিন্দু, যেখানে এম আর এবং এমসি সমান হয়েছে এবং যেখানে এমসি রেখা আমাকে নিচে বলতে গেছে, এটা হচ্ছে আমাদের ভারসাম্য বিন্দু। কিন্তু ভারসাম্য অবস্থায় আমাদেরকে এ আর এর মান লাগবে, সেজন্য আমরা এ আরটা বের করে নিচ্ছি, বুঝছো? তাহলে ভারসাম্য অবস্থা উৎপাদন নিচের দিকে, আর এ আর এর মান হচ্ছে উপরের দিকে গেলে আমরা এ আর বরাবর গেলে সেটা হচ্ছে আমাদের এ আর এর মান। তাহলে এইভাবে করে সেম, এখানে আমরা নিচের দিকে আসলে উৎপাদনের পরিমাণ, এখান থেকে উপর দিকে গেলে আমাদের মনে করো এ বিন্দু, সে অবস্থা আমাদের এ আর এর মান হচ্ছে মনে করো 10, নিচের দিকে আসলো 10, এখান থেকে উপর দিকে গেলে এটা হচ্ছে আমাদের এই বিন্দুতে, সেই মানটা হচ্ছে 10। ওকে, তাহলে আমাদের কি হয়ে গেছে, আমাদের নিচের দিকে উৎপাদন পর হচ্ছে এ আর এর মান পেয়ে গেছে, বুঝা গেছে? তো এখন ভারসাম্যটা হয়ে গেছে, কিন্তু ভারসাম্যটা কিভাবে হয়েছে সেই জিনিসটা জানার জন্য আমাদের যে রেখাটা প্রয়োজন সেটা হচ্ছে এসি রেখা। এটা প্রত্যেকটা চিত্রে ভিন্ন ভিন্ন হবে, এসি রেখাটা মানে উপরে নিচে হবে আর কি, ওকে, একই হবে না। আজকে আরেকটা ক্লাস আছে সন্ধ্যা 7টায়, তোমার 7:30 তোমাদেরই আছে, ভূগোল ক্লাস আছে। হ্যাঁ, তো দেখো আমরা কেমন করতেছি, তাহলে এখানে আমরা করবো অস্বাভাবিকটা করবো, এখানে অস্বাভাবিক মুনাফা সহ ভারসাম্য, এখানে আমরা করবো স্বাভাবিক মুনাফা সহ ভারসাম্য। এখানে আমরা লিখব ক্ষতি স্বীকার করে ভারসাম্য, ঠিক আছে? তাহলে দেখো আমরা কেমন করতেছি, তাহলে এখানে আমরা অসাম্য ভারসাম্য করার জন্য আমাদেরকে মনে রাখতে হবে এসি রেখা আমাদের এখানে করতে হবে এই এ আর এর নিচে দিয়ে রাখতে হবে, তাহলে তো অস্বাভাবিক মুনাফা হবে না, মানে মুনাফা বেশি, আয় বেশি হবে, কি ব্যয়ের তুলনায় এ আর এর তুলনায় কম হলে এসিটা। তাহলে কেমন করবো, এই বিন্দুর নিচে রাখতে হবে, মানে এ আর এর নিচে রাখতে হবে। তাহলে এখানে আমরা এসি রেখা রাখতেছি, এসি মনে করে নিচে নামবে, এই যে লাল রেখা এমসি বরাবর এসে আমরা আর নিচে নামবো না, কোথায় যাবো, উপর দিকে নিয়ে যাবো, ওই যে ওই শতটা ফিল আপ হওয়ার জন্য এসি সর্বনিম্ন বিন্দুতে এমসি নিচে উপর দিকে গেছে এমন যেন মনে হয়, ঠিক আছে? আচ্ছা, আসলো এখন আমরা এই দেখো ভারসাম্য অবস্থায়, এই যে ভারসাম্য অবস্থায় এই ই 10 পর্যন্ত যে রেখাটা গেছে সাদা রেখা, সেটাকে এসি যেখানে মিলিত হয়েছে সেখানে আমরা একটা বিন্দু দিব, মনে করো বি বিন্দু, সেখান থেকে আমরা এই পাশে আসবো, সেই মানটাই হচ্ছে আমাদের এসির মান, সেটা মনে করো আমরা দিলাম এখানে হচ্ছে এসি মান দিলাম আমরা হচ্ছে 7 দিলাম, ঠিক আছে? তাহলে তোমরা এখানে আমাকে মুনাফা বের করে দিবা, ওকে? এগুলো আমরা পরে করতেছি, আগে এটা দেখো, এটা তাহলে এখানে মোটা বের করবা, মোট হচ্ছে কিউ ইনটু আর, তাহলে আমরা মান বের করি, কিউ মান হচ্ছে কোয়ান্টিটি হচ্ছে 10, ওকে, কোয়ান্টিটি আগের মতো 10, এবং এভারেজ রেভিনিউ কোথায়, এই যে ভারসাম্য অবস্থা আমাদের এভারেজ রেভিনিউ হচ্ছে, এই যে এভারেজ রেভিনিউ এ বিন্দুতে সেটা হচ্ছে 10 লিখে দিলাম, তাহলে 10 কত 100, এটা হচ্ছে মোটাই, আর মোট বাকি কিউ ইনটু এসি, তো কিউ মানে কত আগের মতো 10, কোয়ান্টিটি হচ্ছে নিচের দিকে আসলে পাবা, এই যে নিচের দিকে আসলে কোয়ান্টিটি পাবা, ঠিক আছে? 10 পাইলাম। এবং আমি যদি বলি এখানে অ্যাভারেজ কস্ট কত, এই যে অ্যাভারেজ কস্ট কত, এসির মধ্যে অ্যাভারেজ কস্ট বিভিন্ন 7, তাহলে 7 গুণ করে দিলাম আমরা, তাহলে 7 10 কত হবে 70, এটা হচ্ছে আমাদের ব্যয়। তাহলে আমি যদি বলি মুনাফা কত, হ্যাঁ মুনাফা পরিমাণ কত, তাহলে হবে আয় থেকে ব্যয় ধর, টোটাল রেভিনিউ মাইনাস টোটাল কি কস্ট, রেভিনিউ হয়েছে 100, ব্যয় হয়েছে 70, তাহলে 100 থেকে 70 বাদ দাও, আসতে হবে 30, এটা হচ্ছে আমাদের মুনাফার পরিমাণ। পারবা না? এগুলো কি বেশি কঠিন? একই জিনিস ঘুরে ফিরে, জাস্ট একটু চিত্রটা 19-20 হয়েছে, আর কিছু না, এ আর এবং এম আরটা শুধুমাত্র চেঞ্জ হয়েছে, আর কিছু না। পারবো? ইকোনমিক্সের সমস্যা নাই, তুমি যদি তোমার যদি কনফিডেন্স থাকে যে তুমি 100-র মধ্যে 90 পাবা, আফ পাবা, হ্যাঁ 90-95 পাবা, তাহলে তুমি করার দরকার নাই, 90-র উপর পাওয়ার যদি সম্ভাবনা থাকে, ঠিক আছে? 90-95 পাবা এরকম যদি চিন্তা করো যে আমার সব কমন পড়বে ইনশাল্লাহ, তাহলে পড়ার দরকার নাই, আর পড়াশোনা করে কি হবে, অন্যটা পড়ো যেটা সমস্যা আছে। আর যদি মনে হয় যে না আমার কনফিউশন আছে এখনো, তাহলে পড়তে হবে। প্রতীকটা ভালো করে বুঝাই দিছি না? প্রতীকটা তো ভালো করে বুঝাই দিচ্ছি, আবার প্রতীকটা কেন বলতেছে, আবার ভালো করে বুঝাই দেওয়ার জন্য, সেম জিনিস তো। তাহলে এখানে আমরা এখন প্রতীক বসা দিই, চলো প্রতীক বসা দিই। তাহলে প্রতীক হচ্ছে এখানে 10 না বলে এখানে আমরা দিলাম Q0,
এখানে আমরা এই জায়গায় আমরা দিলাম P0, এখানে দিলাম P কি দিলাম 1 দিলাম। হ্যাঁ, এখানে B এত অলরেডি দেওয়া আছে, তাহলে এখানে আমরা বের করি। চলো এখন যদি আমরা বের করতে চাই তাহলে কেমন হবে? আমরা চলো এখন বের করি। আমরা এখানে কেমন করব? Q ইনটু AR। Q মানে এখানে কত? Q মানে হচ্ছে এই যে এখান থেকে 0 থেকে Q0 এইটুক পরিমাণ জায়গা। হ্যাঁ, এইটুক এখান থেকে 0 থেকে Q0 পরিমাণ, এই Q0 এটা হচ্ছে আমাদের কোয়ার্টারি পরিমাণ 0 থেকে Q0। এবং এভারেজ রেভিনিউ হচ্ছে আমাদের এখানে এই যে এভারেজ রেভিনিউ এই যে P0 পর্যন্ত, এখান থেকে একটু P0, তো 0 থেকে P0 পর্যন্ত এভারেজ রেভিনিউ গুণ করে দাও। এখান থেকে একটুক, এখান থেকে একটু যদি গুণ করে দাও, এইটুক আর এইটুক যদি গুণ করে দাও, এটা আর এটা যদি গুণ করে দাও, এই পুরো জায়গাটা পাবা। হ্যাঁ, এইটুক দৈর্ঘ্য আর প্রস্থ যদি গুণ করে দাও, এই পুরো জায়গাটা পাবো। নাম বলো 0 P0 A Q0। হ্যাঁ, তাহলে 0 দিলাম, P0 দিলাম উপরে, P0 দিলাম, A নিচে হবে Q0। তাহলে এইটা এবং এটা যদি আমরা গুণ করে দিই, এই পুরো জায়গাতে ভুল পাবো। তাহলে আনসার কত হবে? এটা এবং এটা যদি আমরা গুণ করে দিই, এই পুরো জায়গাটা হচ্ছে 0 P0 A Q0। এটা হচ্ছে আমাদের আনসার। মোট ব্যয় বের করে আমরা, মোট হচ্ছে Q ইনটু S। Q মানে আবার 0 থেকে Q0, 0 থেকে Q0 হচ্ছে মোট উৎপাদনের পরিমাণ, আর এভারেজ কস্ট হচ্ছে এই যে সি বিন্দু বি বিন্দু, অর্থাৎ 0 থেকে P1, এই 0 থেকে P1, এই 0 থেকে P1 হচ্ছে, এই 0 থেকে P1 হচ্ছে এভারেজ কস্ট। তাহলে এইটুক আর এটু যদি আমরা গুণ করে দিই, এটার এটা যদি আমরা গুণ করে দিই তাহলে পাবো, এইটুক আর এটু যদি গুণ করে দিই, এই নিচের অংশটা পাবো 0 P1 B Q0। তাহলে 0 P1, এই যে 0 P1 B Q0, B Q0 এটা। তাহলে এটা আর এটা যদি আমরা গুণ করে দিই, এই নিচের জায়গাটা পাবো, পাই গেলাম। তাহলে আয় হয়েছে এইটুক, ব্যয় হয়েছে নিচের অংশটা, তাহলে মুনাফা হবে কি? এটা অতিরিক্ত আমাদের আয় হয়েছে। তাহলে আমাদের টোটাল রেভিনিউ হচ্ছে, টোটাল রেভিনিউ মানে টোটাল কস্ট, টোটাল মানে হচ্ছে এটা 0 P0 A Q0 মাইনাস 0 P1 B Q0। ঠিক আছে, তাহলে আয় থেকে আমরা ব্যয় বাদ দিব। এই আয় থেকে যদি নিচের অংশটা ব্যয় বাদ দিই, তাহলে উপর অংশটা পাবো। উপর অংশটা হচ্ছে মুনাফা, P1 P0 B A, এটা হচ্ছে আমাদের মুনাফার পরিমাণ। তাহলে আনসার হচ্ছে P1, হ্যাঁ P1 P0 B A, এটা হচ্ছে মুনাফার পরিমাণ। ওকে, আয় থেকে এই নিচের অংশ বাদ দিলে উপরটা আমাদের মুনাফার পরিমাণ বের হবে। ঠিক আছে, হয়েছে? আমরা কি পারবো? এরপর চলে আসি, এটাতে চলে আসি, একদম সেম, একদম সেম, হুবহু সেম। আমরা এখনই শেষ করে দিব। দেখো এখানে কেমনে করবো আমাদের এসিটা, আমরা এখানে যেভাবে করব সেটা হচ্ছে আমরা এসিটা এখানে যে যতটুকু আমাদের ভারসাম্য অবস্থা AR এর মান, AR যত হবে এসিটাও তোমাকে সেম রাখতে হবে। হ্যাঁ, এটার ক্ষেত্রে তাহলে AR হচ্ছে এখানে এ বিন্দুতে, এটা এসিটাও তুমি সেম রাখবা। কেমনে করবা? এসিটা একটু এই পাশ থেকে শুরু করবা। হ্যাঁ, এসিটা এখান থেকে শুরু করে এসি নিচে নামবে 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 নামবে, ওই AR বরাবর এসে, হ্যাঁ AR কে স্পর্শ করবে, তারপর নিচের দিকে নামবে নামবে, MC বরাবর এসে তারপর উপর দিকে যাবে। এই কথাটা মনে রাখবা অলওয়েজ। হ্যাঁ, MC বরাবর এসে তারপর উপর দিকে যাবে, সে কথা মনে রাখবা। এটা হচ্ছে আমাদের এসি। তাহলে আমাদের AR বরাবর AR কে টাচ করে MC বরাবর এসে তারপর উপর দিকে যাবে। এখন আমরা যদি বলি ভারসাম্য হয়েছে তো এখানে, না ভারসাম্য অবস্থা, সরি এখানে তো আমাদের এসি মান হয়ে গেছে। এখন আমি যদি বলি ভারসাম্য অবস্থায় এসি মানটা কত, তাহলে তাও সেম, ভারসাম্য অবস্থায় এসি মানটা এমনিতে তাও 10 বের করবা। হ্যাঁ, পারবা? দ্রুত করো, দ্রুত। টোটাল রেভিনিউ, টোটাল কস্ট এবং মুনাফা বের করবা। আচ্ছা, তাই নাকি? তাহলে তো ভালো, মিস করা ভালো, ক্লাস করো। কোটি টাকা সাজেশন ক্লাস আসবে সব, যখন এক ক্লাসে সব পড়াবো, সব চ্যাপ্টার পড়াবো। হ্যাঁ, তখন এগুলো হচ্ছে তোমাদের বেসিক ভিত্তি স্ট্রং করতেছি। তখন তোমাকে যেখান থেকে বলবো তুমি সেখান থেকে আনসার করতে পারবা। আগে তোমাকে বেসিক স্ট্রং করতে হবে, স্ট্রং থাকতে হবে। 0 আর প্রতীক দিয়ে গুলো সেম, তোমরা এটা বাসা করবা। এটা Q0, এখানে আমি P0 লিখে দিলাম, তোমরা এখানে মনে হয় বের করে দেবো প্রতীক দিয়ে। এটা আসো, এটা কেমন করবা? এখানে যে রেখাটা আসবা, এই সি রেখাটা, সেই রেখাটা AR উপর দিয়ে যেতে হবে। এখন স্যার এভাবে যদি আমি করে দিই তাহলে কি হয়ে যাবে? না, হবে না। কেন চাও? ভারসাম্য অবস্থা, এই ভারসাম্য অবস্থায় তুমি যদি এসির মান খুঁজতে চাও, তাহলে তুমি কি খুঁজবে? পাবা না তুমি খুঁজে, ঠিক আছে? খুঁজে পাবা না। তো এখন আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা এখানে
এসিটা আঁকার সময় একটু কেয়ারফুল হব। এই যে এখন আমি আঁকতেছি দেখো, এসিটা এভাবে না আঁকে আমরা এসিটা একটু এই পাশ থেকে শুরু করবো, এই পাশ থেকে, এদিক থেকে আঁকবো না আর কি, এই পাশ থেকে শুরু করবো এসিটা। প্রথমে নিচে নামবে নামবে নামবে, এই পাশ থেকে শুরু করে নিচে নামবে নামবে, এমসি বরাবর এসে উপর দিকে যাবে। এই যে হয়ে গেছে আমাদের এসি। তাহলে আমি যদি বলি ভারসাম্য অবস্থায় এসি মানটা খুঁজে বের করো, এসি মানটা কত, তাহলে এই যে ভারসাম্য রেখাটা উপর দিয়ে বর্ধিত করলে তুমি এখন পেয়ে যাবে ইজিলি। তাহলে সেটা মনে করো বি বিন্দুতে সেই মানটা আমি দিলাম মনে করো 15। তার মানে কি এখানে আই হচ্ছে এভারেজ রেভিনিউ হচ্ছে 10, এভারেজ কস্ট হচ্ছে 15। তাহলে তোমরা এখানে মুনাফা বা ক্ষতি বের করে দিতে পারবা। তাহলে এখানে আমরা যদি বলি টোটাল রেভিনিউ কত, হ্যাঁ টোটাল কস্ট কত, এরপর মুনাফা কত বের করো, দ্রুত করবা, আনসার কথা বলো। পারবো? তারপর সিম্পলি বলতেছে স্যারকে সাদা স্যারের নেতা নেতা লাগতেছে, তাই নাকি? তাহলে তো সাদা স্যার পড়তে হবে সবসময়, সাদা সাদ বলে যেহেতু নেতা নেতা লাগতেছে, নেতা ছাড়া দুনিয়াতে বাদ নাই। হ্যাঁ নেতা হয়ে যেতে হবে। ওকে, তাহলে আজকে কি টোটাল রেভিনিউ হচ্ছে এটার সাথে করে দেবো 100 হবে, টোটাল কস্ট হচ্ছে কিউ ইন্টু এটা হবে 15, তাহলে আনসার হবে 150। তো ক্ষতি কত হবে, 100 থেকে 150 বাদ দাও, তাহলে আনসার হবে হচ্ছে -50। এটা হচ্ছে আমাদের ক্ষতির পরিমাণ, হ্যাঁ মানে মুনাফার পরিমাণ -50। আর ক্ষতিতে লিখলে তখন আনসার কি বের হবে, তখন পজিটিভ দেখাবা। হ্যাঁ ক্ষতিতে লিখলে তখন কেমন লিখবা, এভাবে লিখবা। ক্ষতিতে লিখলে হচ্ছে প্রথমে এখানে ক্ষতি যদি লেখো তাহলে সূত্র হবে উল্টা, টিসি মাইনাস টিআর হবে তখন সূত্র। তো টিসি টোটাল কস্ট হচ্ছে এখানে 150 আর টোটাল রেভিনিউ হচ্ছে এখানে 100। তাহলে আনসার কি দাঁড়াবে, আনসার 150 থেকে 100 বাদ দিব, তাহলে আনসার হবে 50। হ্যাঁ তখন ক্ষতি দিয়ে লিখলে তখন এভাবে লিখবা, আর মুনাফা দিয়ে লিখলে তখন -50 এভাবে লিখবা। এই যে এখন আমি শেষ করে দিব, এখন শেষ করে দিব, এই যে আমাদের টপিক শেষ। এরপর আস্তে আস্তে আমাদের তাহলে এখানে প্রতীক দিয়েও পারবা, আশা করি এখানে প্রতীকটা এখানে একটা প্রতীক দিয়ে তোমরা চেষ্টা করবা বাসায়, ঠিক আছে? প্রতীক দিয়ে করবা, আমি প্রতীক লিখে দিচ্ছি, তোমরা বাসায় এটা ট্রাই করবা। এখানে আমি প্রতীক লিখে, এটা এখানে দিলাম Q0, এখানে দিলাম P0, এখানে দিলাম P1। হ্যাঁ তোমরা এটা প্রতীক দিয়ে ট্রাই করবা। তোমরা রাখবা ক্ষতি স্বীকার করার ক্ষেত্রে একটা চিত্র একটা রেখা এক্সট্রা আঁকতে হয়, সেটা হচ্ছে এবিসি রেখা। আমি এখানে একটা এবিসি রেখা আঁকতেছি, এটা আমার এবিসি, এই মানটা এখানে সি বিন্দুতে, সেটা একটা মান বসা দিলাম, সেটা যেখানে আমি 8 বসা দিলাম, ঠিক আছে? তো এরকম এবিসিটা তখন কখন লাগে, যখন উৎপাদকতা চালে যাবে কি যাবে না এরকম একটা কোশ্চেন করবে, তখন তোমার এটা কাজে লাগবে, আদারওয়াইজ সেটা লাগবে না। এগুলো মোটামুটি সবাই পারে, তাহলে তো ভালো, সবাই পারলে কোনো সমস্যা নেই। হ্যাঁ আমরা চলে আসি পরবর্তী, আমরা চলে যাই পরবর্তীতে। আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ওই যে বললাম যে ক্ষতি স্বীকার করেও, হ্যাঁ ক্ষতি স্বীকার করেও উৎপাদন কার্য চালিয়ে যাবে কি না সেটা আমাদেরকে এখন ব্যাখ্যা করতে হবে। হ্যাঁ তো পরীক্ষা দেওয়া থাকবে প্রশ্ন, পরীক্ষার মধ্যে বললো যে এটা যদি হয় পি সমান এ আর সমান এম আর রেখা, এবং আমাদের বলছে এখানে 0 উৎপাদনের পরিমাণ, উপর হবে পি সমান এ আর সমান এম আর, পি সমান এ আর সমান এম আর, এসি এমসি এগুলো দেওয়া আছে। হ্যাঁ আমাদেরকে এখানে করতে হবে যেটা, সেটা হচ্ছে আমরা এখানে এটা হচ্ছে আমাদের এমসি রেখা, এমসি রেখা এম আর এবং এমসি যেখানে মিলিত হবে সেটা হচ্ছে আমাদের ভারসাম্য বিন্দু, সেটা হচ্ছে ই বিন্দু। নিচের দিকে আসলে আমাদের উৎপাদনের পরিমাণ হবে, সেই পরিমাণ হচ্ছে 10। এবং আমি যদি বলি এটাতে আমরা ক্ষতি করব, ক্ষতি স্বীকার করব, তাহলে আমাদের কি হয়, ক্ষতি স্বীকার করার ক্ষেত্রে এসি রেখা সেটা হচ্ছে এই এ আর এর উপরে থাকে, তাহলে আমাকে এভাবে গেল। হ্যাঁ এগুলো হচ্ছে আমাদের এসি। আর ভারসাম্য অবস্থা যদি বলি এসির মানটা কত, সেটা হচ্ছে মনে করো এ বিন্দুতে সেই মানটা এখানে দিলাম, তাহলে এখানে হচ্ছে এ আর এর মান হচ্ছে 10 আর এসির মান হচ্ছে বি বিন্দুতে, সেটা হচ্ছে এখানে আমরা 15 দিলাম। হ্যাঁ এটা ক্ষতি করছে আমরা জানি, কারণ এ আর হচ্ছে কম এসি কি বেশি, তার মানে ক্ষতি করবে। এখানে আটটা রেখা এঁকে দিচ্ছি আমরা, সেটা হচ্ছে আমাদের এবিসি রেখাটা আমরা আঁকতেছি, যেহেতু ক্ষতি করছে আমাদের এবিসি রেখা আঁকতে হয়, আমরা এবিসি রেখা এভাবে আঁকলাম।
অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট, হ্যাঁ মোট অ্যাভারেজ মানে গড় পরিবর্তনশীল ব্যয় বলা হয়, সেই মানটা মনে করি এখানে সি বিন্দুতে, সেই মানটা আমরা এখানে দিলাম, সেটা মনে করি 8 দিলাম আমরা, হ্যাঁ অর্থাৎ আমাদের পরিবর্তনশীল ব্যয় হচ্ছে 8 টাকা। কয় টাকা? পরিবর্তনশীল ব্যয় হচ্ছে আমাদের 8 টাকা, ঠিক আছে। সো 8 টাকা তো আমরা লিখলাম। এখন দেখো বিষয়টা, পরীক্ষা এটা দিয়ে বললো যে এই ফার্মটা মুনাফা লাভ ক্ষতি বের করো, লাভ ক্ষতি বা মুনাফা বের করতে বলে তখন তো তুমি মোটা থেকে মোট ব্যাপার দিবা, হয়ে গেছে। যদি বলে এই ফার্মটা উৎপাদন করতে চালিয়ে যাবে নাকি যাবে না এই অবস্থায়, তাহলে তুমি কি করবা? তাহলে আমরা একটু দেখি যে উৎপাদন চালা গেলে কি হবে, না গেলে কি হবে, তাহলে তুমি সেটা ইজিলি ব্যাখ্যা করতে পারবা। মনে করো আমি যেহেতু ক্ষতি করছে, ধরতেছি এই ফার্মটা যেহেতু ক্ষতি করছে, আমি বন্ধ করে দিব উৎপাদন। আমি যদি উৎপাদন বন্ধ করে দিই, উৎপাদন আমি যদি বন্ধ করে দিলে তাহলে কি আসলে কোনো ক্ষতি হবে? উৎপাদন বন্ধ করে দিলে ক্ষতির পরিমাণ, স্যার আমি যেহেতু উৎপাদন বন্ধ করে দিচ্ছি, আমাদের তো কোনো ক্ষতি হওয়ার কথা না, বলো ক্ষতি হওয়ার কি কথা? না, ইকোনমিক্স বলতেছে না, তুমি যদি উৎপাদন কাজ বন্ধ করে দাও তাও তোমার একটা ক্ষতি হবে। সেটা হচ্ছে আমরা থার্ড চ্যাপ্টারে একটা টপিক ছিল যে একটা প্রতিষ্ঠান উৎপাদন কাজ বন্ধ করে দিলে তাকে একটা ব্যয় বহন করতে হয়, যে ব্যয়টাকে আমরা বলে থাকি যে স্থির ব্যয়, তাই না, ফিক্স কস্ট। তুমি উৎপাদন বন্ধ করে দিছো, তবু তোমাকে করতে হবে, তোমাকে ফিক্স কস্ট বহন করতে হবে, কেমন? সো উৎপাদন বন্ধ করে দিলেও ক্ষতির পরিমাণ যদি বের করতে চাও, তাহলে তুমি এখানে লিখবা উৎপাদন বন্ধ করে দিলেও একটি ফার্মকে স্থির ব্যয় বহন করতে হয়। এবার লিখবা, লেখার পরে কি লিখবা এখানে স্থির ব্যয় আমরা এখন বের করব। আমাদের এখানে দেওয়া আছে এসি, মানে আমাদের একটা সূত্র মনে রাখতে হবে, সেটা হচ্ছে এসি সমান এএফসি প্লাস এবিসি। স্যার এই সূত্র কই পাইছে? এই সূত্র পাইছে আমরা থার্ড চ্যাপ্টারে। অ্যাভারেজ কস্ট বের করতে হলে স্বল্পকালের ক্ষেত্রে অ্যাভারেজ কস্ট বের করতে হলে এএফসি প্লাস এবিসি যোগ করতে হয়, মানে গড় স্থির ব্যয় এবং গড় পরিবর্তনশীল ব্যয় যোগ করলে আমাদের গড় ব্যয় পাওয়া যায়। এই সূত্র তোমাদের মুখস্থ করতে হবে, কেমন? বলো পারবা কিনা? স্থির ব্যয় কোনগুলো? যেমন একটা কারখানা, তুমি উৎপাদন করতেছো না কারখানায়, কিন্তু কারখানা ভাড়া তোমাকে দিয়ে ফেলতে হবে, ঠিক আছে, সেটা। তাহলে এখানে আমি যদি বলি যে এসি সমান এফসি প্লাস এবিসি, তো এসির মানটা আমরা একটু বসা দিই, এখানে এসির মান কিন্তু আছে, এসির মান 15 আছে, ওকে ফাইন, 15 বসা দিলাম। এসির মান আমি এখানে 15 বসা দিলাম, এসির মান হচ্ছে 15, এবং এফসির মান, এখানে এফসির মান কিন্তু নাই, তাহলে এফসি রেখে দিচ্ছি, এফসি রেখে দিলাম, কিন্তু এবিসির মান আছে, বলো এখানে এবিসির মান কত? এবিসির মান হচ্ছে সি বিন্দুতে 8 বসা দিলাম, রেখে দাও। তাহলে এফসি সমান আমরা লিখতে পারি, এই এটাকে ওই পাশে পাঠিয়ে দাও, তাহলে 15 মাইনাস কত হবে? এটা প্লাস ছিল এই পাশে, অভিযোগ কি হবে? মাইনাস হবে, -10। তাহলে আনসার কত হবে? আনসার হচ্ছে এফসি 8 থেকে 15 থেকে 8 গেলে আনসার হবে 7। অর্থাৎ আমাদের অ্যাভারেজ ফিক্সড কস্ট বহন করতে হবে 60 টাকা উৎপাদন বন্ধ করে দিলেও। হ্যাঁ, এখানে যদি আমি তোমাদেরকে দেখাই, আমি অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট হচ্ছে এইটুক, এই যে 0 থেকে 8 পর্যন্ত আছে অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট। তোমরা আমাকে বলো তাহলে অ্যাভারেজ ফিক্সড কস্ট কতটুক হবে? এটা যদি অ্যাভারেজ কস্ট হয়, ভেরিয়েবল কস্ট যদি এতটুক হয়, অ্যাভারেজ ফিক্সড কস্ট তাহলে কতটুক হবে? কস্ট, হ্যাঁ, তাহলে এটা হচ্ছে এএফসি, এটাকে আমরা বলবো এএফসি, আর এর নিচের অংশটা হচ্ছে আমাদের কি? এর নিচের হচ্ছে আমাদের এভিসি, এটা কি বলো আমাদের এভিসি, মানে অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট। এটা ভেরিয়েবল কস্ট, এটা ফিক্সড কস্ট, এটা ভেরিয়েবল কস্ট, এটা ফিক্সড কস্ট, এই যে একটুক ভেরিয়েবল কস্ট একটুক ফিক্সড কস্ট, দুইটাই মিলে হচ্ছে ওই 15 থেকে 8 বিগ দিলে এমনি বের হয়ে যাচ্ছে। 15 থেকে 8 বিগ দিলে কত? 7, মানে অ্যাভারেজ ফিক্সড কস্ট এখানে কত টাকা? 60 টাকা। গড় স্থির ব্যয় এখানে 60 টাকা। এখানে 8টা প্রশ্ন তোমাদেরকে আনসার করে দিই। অনেক সময় পরীক্ষা এখানে বলে যে এই চিত্র দিয়ে বলবো যে মোট স্থির ব্যয় বের করো, মোট স্থির ব্যয় নির্ণয় করো, মোট স্থির ব্যয় মানে টোটাল ফিক্সড কস্ট বের করো, টিএফসি বের করো। তাহলে তোমাকে মনে রাখতে হবে তুমি আগে এএফসি বের করবা, এএফসি ইনটু কিউ গুণ করে দিবে, তাহলে হয়ে যাবে। তাহলে এফসি কত স্যার? এখানে এফসি বের করে এই যে এফসি সূত্র হচ্ছে এভাবে করে বের করতে পারো তুমি। এসি সমান এফসি প্লাস এবিসি, সো এসি মান বসে দিবা, এফসি মান এফসিটা থেকে যাবে, এফসি মানটা বের করবে, এফসি মান হবে এখানে 8। এমনি বোঝা যাচ্ছে 15 থেকে তুমি ভেরিয়েবল কস্টটা বাদ দাও, 15 থেকে তুমি যদি 8 বাদ দাও আনসার কত হয়? 7। সেটা হচ্ছে তোমার ভেরিয়েবল কস্ট, ওই সরি সেটা হচ্ছে অ্যাভারেজ ফিক্সড কস্ট, সেটা হচ্ছে 60। সেটার সাথে সাথে তুমি গুণ করে দেবে কত? তোমাদের কোয়ান্টিটি গুণ করে দেবে, কোয়ান্টিটি হচ্ছে 10 গুণ করে দাও, তাহলে আনসার হবে 7 × 10 = 70। এটা হচ্ছে আমাদের কি টোটাল ফিক্সড কস্ট, মানে মোট স্থির ব্যয়। যদিও সেটা আমাদের এখানে প্রয়োজন নাই, আমরা গড় স্থির ব্যয় দিয়ে আমরা ব্যাখ্যা করে ফেলতে পারবো উৎপাদকতা চালিয়ে যাবে কি যাবে না। যদি পরীক্ষা মোট স্থির ব্যয় বের করতে বলে তাহলে তুমি আগে গড় স্থির ব্যয় বের করবা। এখানে গড় স্থির ব্যয় এমনি বোঝা যাচ্ছে, এখানে যদি স্থির ব্যয় যদি 15 টাকা হয়, মানে অ্যাভারেজ কস্ট যদি 15 হয়, ভ্যারিয়েবল কস্ট যদি 8 টাকা হয়, তাহলে 15 থেকে 8 বাদ দাও, তাহলে আনসার কত হবে? 7। সেটাই কথা বোঝা গেছে? ওটা হচ্ছে অ্যাভারেজ ফিক্সড কস্ট। তাহলে ওই সাথে সাথে তুমি কোয়ান্টিটি গুণ করে দিবা, 7 × 10 = 70, সেটা হচ্ছে ফিক্সড কস্ট। এগুলো চিত্র দেখে এমনি বলে ফেলা যায়, হ্যাঁ, মান দেখে আর কি, এগুলো ম্যাথ করা লাগে না।
আমরা কি বুঝছি? এই সব সাবজেক্টের ক্লাস হবে, সব সাবজেক্ট ক্লাস হবে, একটু অপেক্ষা করো। হ্যাঁ, সব সাবজেক্ট ক্লাস পাবা। তোমরা কি বুঝছো? এখন দেখো, তাহলে উৎপাদন কাজ বন্ধ করে দিয়ে আমাদের ক্ষতি হয় 60 টাকা। এখন উৎপাদন কাজে চালা যায়। হ্যাঁ, উৎপাদন চালিয়ে গেলে এগুলো মুছে দিচ্ছে। হ্যাঁ, উৎপাদন চালিয়ে গেলে ক্ষতির পরিমাণ স্যার চালা গেলে কি হবে? চালা গেলে আমরা একটা আয় পাবো, যেটাকে বলা হয় এখান থেকে পাবো আমরা এভারেজ গড় আয় পাবো। একটা গড় আয় কত? এভারেজ রেভিনিউ আর কি। এভারেজ রেভিনিউ এখানে কত টাকা? এভারেজ রেভিনিউ হচ্ছে আমাদের 10 টাকা। দেখা এই চিন্তা, এভারেজ রেভিনিউ হচ্ছে 10। একটা গড় ব্যয় পাবো আমরা, গড় ব্যয় পাবো। আয় আর ব্যয় থাকবে এখানে অবশ্য, গড় ব্যয় পাবো। আর গড় ব্যয় কত টাকা? এই যে আমাদের গড় ব্যয় হচ্ছে আমাদের 15 টাকা। 15 বন্ধ করে দিলে আমাদের ক্ষতি হয় 60 টাকা। চালা গেলে ক্ষতি হয় কত টাকা? 5 টাকা। তাহলে কি করবো এখন? তো চালাই যাবো, যেহেতু ক্ষতি কম হচ্ছে, 5 টাকা ক্ষতি হচ্ছে উৎপাদন চালাই গেলে। তাহলে দেখো, ক্ষতি হলে যে উৎপাদন বন্ধ করে দিবে এমন না, ক্ষতি হলে উৎপাদন চালা যেতে পারে যদি তাদের কি মানে চালাই গেলে যদি ক্ষতি বেশি হয়, চালাই গেলে যদি ক্ষতি কম হয়, উৎপাদন বন্ধ করে যদি ক্ষতি বেশি হয়, সবচেয়ে যদি বড় হয় তখনই তো ক্ষতি হবে না। তারপর যদি হয় তোমার AR বা P এর মান, তারপর যদি ABC হয়, মানে ABC সবচেয়ে ছোট হইলে তখন উৎপাদন কাজে চালাই যাওয়া যৌক্তিক। AC সবচেয়ে বড় হবে, দেখা AC মান 15 আর AR এর মান হচ্ছে 10। AR এর মান কত? 10। আর ABC এর মান হচ্ছে কত? 8। তার মানে ক্ষতি স্বীকার করে উৎপাদন কাজে চালিয়ে যাওয়ার শর্ত হচ্ছে এটা। পরীক্ষা আসবে MCQ-তে, ক্ষতি স্বীকার করে উৎপাদন কাজে চালিয়ে যাওয়ার শর্ত কোনটা? আচ্ছা, হচ্ছে সবচেয়ে বড় হবে AC, তারপর হবে AR বা P, তারপর হবে কি AR বা P, তারপর হবে ABC, তারপর হবে ABC। কথা বোঝা গেছে? যদি কোনো কারণে এটা ব্যতিক্রম হয়, মনে করো ABC আগে চলে আসছে, এটা পরে চলে গেছে, তাহলে কিন্তু উৎপাদন বন্ধ করে দিবে। ক্ষতি স্বীকার উৎপাদন কাজে চালিয়ে যাওয়ার শর্ত হচ্ছে ওইটা। আমরা কি বুঝছি? বলো, পারবে কিনা বলো সবাই। এই শোনো, কালকে তোমাদের দ্বিতীয় অধ্যায়ের উপর ক্লাস হবে, প্রথম পত্রে দ্বিতীয় অধ্যায়ের উপর ক্লাস হবে। সো তোমাদের অনেক আরেকটু অ্যাক্টিভ হইতে হবে। যেমন ক্লাসের শুরুতে ক্লাস করছে, আজকে 3টা বাজে ক্লাস করছে, তখন প্রায় 340 জনের মতো ছিল সর্বোচ্চ আর কি। এরপরে হচ্ছে এখন সেটা 100-র মধ্যে নেমে আসছে। ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে ক্লাস কি করছি, এখানে শেষ করছি। আমাদের টপিক শেষ। এক্সেল বাজারটাও সেম, শুধুমাত্র চিত্র AR এবং MRটা নিয়মকানুন হয় সেটুকু। এটার ব্যাখ্যা সেম থাকবে, ব্যাখ্যা সেম, শুধুমাত্র চিত্রটা ভিন্ন আর কি। ঠিক আছে, সেটাও সেম, ক্ষতি স্বীকার করার চিত্রটা আর কি। ওকে, তাহলে আমরা ক্লাসে শেষ করছি। তোমরা নামাজ পড়ে ফেলো, মাগরিব নামাজ। এরপরে তোমাদের যাদের ভূগোল আছে, ভূগোল ক্লাস হবে। হ্যাঁ, ভূগোল ক্লাস হবে 7টা 30 মিনিটে। থ্যাংক ইউ সবাইকে। আসসালামু আলাইকুম।